হ্যালো, হ্যালো ভাই, কেমন আছেন সব? হ্যালো, হ্যালো, কি অবস্থা ভাই? কি অবস্থা ভাই? এই তো ভালো ভাই, আপনি ভালো আছেন? এই তো, সবাই চুপচাপ কেন? ঘুমিয়ে গেছে নাকি? খায় মনে হয় নাই, ঘুমায়। আবহাওয়া তো খুব ভালো আছে আজকে। প্রচুর বাতাস। হুম। সামুল ভাই, আপনি কি দোকান আছেন না বাসায় ঘুমতেছেন যাইয়া? আপনাদের এই অবস্থা কেন? নাই কেন কেউ? সবাই ঘুমতেছে মানে ভাই, আবহাওয়া তো খুব ভালো আছে। ঠান্ডা ঠান্ডা কুল কুল। ঢাকার কি আবহাওয়া ভাই? কি অবস্থা ঢাকার? As usual. ঢাকার আবহাওয়া আগের মতোই। ভালো আছেন তো আপনি ভাই? আমার ভাই আছে, ভালো আছে। কিন্তু আপনারা কই আর সবাই কই? আচ্ছা, তাহলে আমরা পড়াতে চলে যাই, হ্যাঁ? আমরা খালি ফেসবুকে ফেসবুক বুস্টিং এর আসতেছে। হ্যালো অভিজিৎ ভাই। হ্যালো জি ভাই, কেমন ভাই? ভাই, আমার কথা কি শুনতেছেন? হ্যালো জি ভাই, শুনতেছি, বলেন। ভাই, আমার গিকটা একটু দেখেন না ভাই, আবার ইয়ে করে দিছে, অ্যালাউ করে নাই, মানে এবার কোনো মেইলই দেয় নাই, কেন কি হয়েছে? দেখুন। ভাই ইয়ে করব মানে ক্রিয়েট দেবো, আবার ওটা তো ডিলিট করে দিছে। আগের কি কই? আগের গিকটা তো আপনার গুগল থেকে ইমেজ কপি করছিলেন, এর জন্য কপিরাইট ধরে একটা মেইল দেওয়ার কথা। হ্যাঁ, কিন্তু পরের বার পুরা ক্যানভা থেকে করছি ভাই, কোনো গুগল থেকে নিয়ে নেই, তাও এবার কোনো মেইল দেয় নাই, কিন্তু গিগ দেখি নাই, রিমুভ করে দিছে। সরাসরি কারো কপি ছিল নাকি, বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে কপি করা ছিল নাকি লেখাটা? ভাই কারো কিছু সেরকম ভাবে
কপি করি নাই, আমি নিজেই মোটামুটি লিখছি, তারপর ওটা ক্যান্সেল করার পর আমি আবার মডিফাই করছি ভাই, তাহলে কেন এরকম হচ্ছে? সমস্যাটা হয়েছে যে আপনার ওই একবার কপিরাইটে ক্লেম করলে ধরছে, তো এখন এখন মানে অটো হয়ে আপনার গেছে। খুব অটো না, মানে তার বিষয়টা খুব নেগেটিভ হয়েছে। হয়েছে কি আমি বলি, এসিও ক্লাসে যদি কোনো সাইট থেকে হুবহু কন্টেন্ট কপি করা হয়, মেইলে দিয়ে দেয় যে আপনি ওই সাইট থেকে কপি করে দিয়েছেন। এটা হচ্ছে ভাই কন্টেন্ট তো ওইভাবে কপি করি নাই, দিয়ে দিচ্ছি না ভাই, ও একটু মডিফাই টডিফাই করে করছি। গুগল তো কপি করি নাই কোনো কিছু। ওই যে প্রথমবারে যে একটা দোষ হয়ে গেছে, এখন মানে সপ্তাহে মনে হয় দোষ হয়। তাহলে ভাই কি করবো? আমি তো টেনশন করেন না, ঠিক হয়ে যাবে না, কয়েকবার এরকম করুক, সমস্যা নেই। এটা কি ফেসবুকের আবার উপর দেবো ছিল? নাকি ভাই? এই যে পরের বার এটা করছে ভাই, পুরা ক্যানভা দিয়ে, ওই যে মানুষ দাদা দিলেন না, ওই কি বলে কার্ডের ওটা দিয়ে আমি ক্যানভা প্রোতে করে তারপর ইটি করে এডিট করলাম ভাই। এতে তো যাওয়ার কথা না, কেন গেল? আর একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো আছে? ছিলেন ডিসক্রিপশন বক্সে। হ্যাঁ হ্যালো ভাই, হ্যালো। হ্যাঁ, শুনতেছি আমরা সবাই। তাহলে কি করবো ভাই, আমি করব নাকি আপনারা কোনো সাজেশন দিবেন সেই অনুযায়ী করবো আর কি? টাইম তো যাচ্ছে। করা তো উচিত, আরো না করলে বুঝবো কি করে যে আসলে কি হয়েছে। করবেন। আমার কি মনে হচ্ছে যে তামিম ভাইয়ের হচ্ছে মানে ওই একবার বাদ হয়ে গেছে, এর জন্য বারবার কিছু মিল পাইলে পরে ওনার গিগ গুলাকে বাদ দিয়ে দিচ্ছে, আমি যতটুকু বুঝি। এর জন্য আপনার সবচেয়ে বেটার হবে এই লেখাগুলো, যে লেখাগুলো আছে এই লেখাগুলো আরেকটু মডিফাইড করে সেগুলোকে ইনপুট করেন। হতে পারে। আর এই ভুলগুলো কেন তো কেন মানে গুগল থেকে আপনাদের ইমেজ কপির কোনো দরকার আছে বলেন? এই ভুলগুলো কেন করেন? তোমার কথা শুনে যাবে। আহ, সক- সকালবেলা হচ্ছে সকালবেলা একজন কি করছে, গুগল থেকে ফেসবুকের লগোটা কপি দিয়ে নিয়ে আইছে, সেটা কপিরাইট ধরে তার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। এটা কোন ব্যাপার? ভাই তাহলে আমি হচ্ছে আরেকবার একটু ভালো করে পরে আরেকবার দেবো নি, তারপর দেখি কি হয়, তাহলে চেঞ্জ টেঞ্জ করে। মানে মেইল টার্গেটিং ফোকাসটা করবো, হ্যাঁ, হ্যাঁ, টাইটেলটা যেন একটু ইউনিক হয়, ঠিক হ্যাঁ। আছে? আচ্ছা ঠিক আছে ভাই। ওকে, তো আজকে ইসে ওই ভাই, এই হাসিনা নাকি আমাদের দেবে, আইডি কার্ড দেবে। গ্রুপে কে কে যেন শেয়ার করলো। হ্যাঁ হ্যাঁ, আমি তো শেয়ার করেছিলাম। আপনারা তো এই যে মানে প্রফেশনাল হয়ে যাচ্ছেন, পপুলারিটি পাবেন, তো কিন্তু মিষ্টি খাওয়ানো উচিত কিন্তু। সমস্যা বলছে কি, ফ্রিল্যান্সার নাকি বিয়ে করতে পারে না, সমস্যা করে। এই জন্য এদের একটা কার্ড হ্যাঁ টার্ডের হ্যাঁ, ব্যবস্থা করা লাগবে। তা আপনি তো বিয়ে করে ফেলছেন, আপনার তো সমস্যা নাই। ওই তো বাগে আমি আগে এগিয়ে গেছি। হ্যাঁ, তাই তো সমস্যা দেখতেছি। তোমাদের হবে যদি না পাও কিছু। সমস্যা নেই, আপনারটা দিয়ে চালাই দেবো। উম, আপনি তো আছেন মাথার উপরে। উম। আচ্ছা, আজকে অন পেজ এসইও নিয়ে আমরা করব একটা, হয়তো বা
একটা আর্টিকেল দিয়ে বা যে কোনো ভাবেই হোক আসলে অন পেজ এসইওর এ টু জেড দেখার চেষ্টা করব। আর কালকে অন পেজ এসইওর কয়েকটা পয়েন্ট আপনাদের লিখে দিয়েছিলাম, কয়টা পয়েন্ট হয়েছিল? 7টা। 7টা না 8টা হওয়ার কথা? 7টা ভাইয়া। তো আজকে আরো কিছু পয়েন্ট বলবো, সেই পয়েন্টগুলোকে লিখে নেবেন। তারপরে যে কোনো একটা আর্টিকেলের প্রেক্ষাপট, আর্টিকেল হোক আর আহ, যে কোনো কন্টেন্ট হোক, সেইটার প্রেক্ষাপটে আসলে আমরা আস্তে আস্তে এগুলাকে প্রয়োগ কেমনে করছে কেউ, আমরা কেমনে করবো সেগুলো দেখবো। হ্যাঁ, তো একটু মনোযোগ দিয়ে খেয়াল করলে আপনারা করতে পারবেন এগুলো। তো আজকে হচ্ছে 9 নম্বর পয়েন্ট থেকে লেখা শুরু করবেন, যে যে কোনো আর্টিকেল লেখেন আর কন্টেন্ট লেখেন সেটাতে সবসময় শর্ট আর প্যারাগ্রাফ আকারে লেখার ট্রাই করবো আমরা। সো নাম্বার ইউজ শর্ট আর প্যারাগ্রাফ। জি ভাই, আরেকবার বলবেন? ইউজ শর্ট আর প্যারাগ্রাফ। আমরা শর্ট প্যারাগ্রাফ আকারে পুরো আর্টিকেলটার ধরেন অনেক বড় বড়, কিন্তু সেই বড়গুলো একসাথে না দিয়ে শর্ট প্যারাগ্রাফ প্যারাগ্রাফ আকারে দেওয়ার ট্রাই করব। ঠিক আছে? তারপরে পয়েন্টটা হচ্ছে ইউজ H1 ফর টাইটেল, মানে H1 মানে হেডার 1, এটা টাইটেল। blogger.com বা অন্যগুলোতে ডিফল্ট টাইটেল গুলো H1 থাকে, যেগুলোতে মানে এর কিছু কারণ আছে, এই কারণগুলো আমি পরে বলতেছি। অনেকেই দেখা যায় টাইটেল একটু ছোট করে H2 দেন বা H3 দেন, এটা আসলে করবেন না। অলওয়েজ টাইটেল H1 টা মানে মেইন হেডিং যেটা H1 ইউজ করবেন। আর হচ্ছে সাব হেডিংস, ভেতরের সাব হেডিংস গুলার জন্য H2 থেকে H4 যে কোনো বা H6 পর্যন্ত যে কোনো কিছু ইউজ করবেন, কিন্তু টাইটেলে কখনোই H2 বা H3 টা ইউজ করবেন না। টাইটেলে সবসময় ট্রাই করবেন H1 টা ইউজ করার জন্য। ঠিক আছে? তারপরে হচ্ছে আহ তারপরে পয়েন্টটা হচ্ছে হাইলাইট অর ইউজ ডিফারেন্ট কালার ফর ইম্পর্টেন্ট ওয়ার্ডস। আমাদের বলছিলাম যে প্রাইমারি কিওয়ার্ড বা ফোকাস কিওয়ার্ড যে কোনো একটা থাকবে। হ্যাঁ, সেই কিওয়ার্ড বাদ দিয়ে আমাদের কিছু সেকেন্ডারি কিওয়ার্ড থাকবে, বা মানে ওই পুরো আর্টিকেলের মধ্যে ছোট ছোট কিছু কিওয়ার্ড লিখবো বা কিছু কিওয়ার্ড আলাদা করে রাখবো। ওগুলা এই সেকেন্ডারি ওয়ার্ড গুলাকে বা যেগুলো আমাদের ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমরা আর্টিকেল হোক কন্টেন্ট হোক, সেগুলোকে যদি পারি, যদি ভালো দেখা যায় তাহলে হাইলাইট করে দেব। ঠিক আছে? তারপরে পয়েন্টটা হচ্ছে যে অ্যাড ইন্টারনাল লিঙ্কস হোয়েন এভার পসিবল। মানে কি? মানে হচ্ছে আপনি একটা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লেখার ভেতরে আপনার অন্য আর্টিকেলের লিংক ঢোকানোর ট্রাই করবেন। আপনার ওই ওয়েবসাইটেরই দেখা যাবে অন্য অন্য যেসব আর্টিকেল রয়েছে। সাপোজ ধরেন আমরা একটু পরেই রিয়েল লাইফ এক্সাম্পল দিয়ে কাজগুলো করলে আরো ক্লিয়ার হবে। সেটা ধরেন আপনি ফোনের রিভিউ লিখলেন। হ্যাঁ, তো স্যামসাং ফোনের ধরেন স্যামসাং S8 ফোনের হচ্ছে রিভিউ লিখতেছেন। S8 এর মধ্যে লেখার পরে আপনার ওই পেজেই ধরেন হচ্ছে আরো মানে স্যামসাং এর একটা ব্যাটারি সম্পর্কে রিভিউ লেখা আছে, বা ওই পেজ বলতে হচ্ছে ওই ওয়েবসাইটে বা আপনার ওই ব্লগে বা ওইখানে ওইটা ধরেন স্যামসাং ব্যাটারি সম্পর্কে ইউর আছে। সো ওই স্যামসাং ফোনের রিভিউর মধ্যে আপনি ওই স্যামসাং ব্যাটারির আর্টিকেলের লিংক দিয়ে দিলেন, যে দেখো যদি তুমি এটাতে এই ব্যাটারি ইউজ করা হয়েছে, এই ব্যাটারি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে দেখো। সো আপনার পেজেরই ইন্টারনাল লিংক বিল্ড আপ বলে এটাকে। হ্যাঁ, সো এই পয়েন্টটা মনে রাখেন যে অ্যাড ইন্টারনাল লিংক হোয়েন এভার পসিবল। তারপরে হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে আপনাকে অ্যাড করবেন অ্যাকশনেবল হাই দিয়ে এক্সটার্নাল লিংক ফর ডিমান্ডেড। মানে কি? মানে হচ্ছে আমরা আমাদের প্রয়োজনে বা অন পেজ এসইও করার সময় আমরা হচ্ছে মাঝে মধ্যে ইউজ করব, মানে এক্সটার্নাল লিংক গুলো ইউজ করব বড় বড় সাইট যেখানে আসলে দরকার, অদরকারে আমরা ইউজ করব না। এই যে কেবল একটা উদাহরণ দিলাম যে এটা কিন্তু হাই ডোমেইন র্যাঙ্ক যেসব ওয়েবসাইটের আছে, যেমন ধরেন এই যে স্যামসাং ফোনের
কথা যে বলতেছিলাম, হ্যাঁ স্যামসাং ফোনের ধরেন রিভিউর কথা বলতেছিলাম, এর মধ্যে ধরেন এক জায়গায় দিয়ে দিলেন যে এই যে স্যামসাং এর অফিসিয়াল ওয়েবসাইট, এখানে আপনারা আরো বিস্তারিত দেখতে পারবেন বা আরো ইসে বলে স্যামসাং এর ওয়েবসাইটের লিংক দিয়ে দিলেন। এতে কি হচ্ছে, এতে আপনার ওয়েবসাইট থেকে ট্রাফিক একটা বড় হাই ডোমেইনে কিন্তু ট্রান্সফার হচ্ছে, এটা কিন্তু পজিটিভ একটা সাইন। হ্যাঁ, তো মানে এই পয়েন্টটা একটু মাথায় রাখবেন যে অ্যাড অ্যাকশনেবল হাই ডিএ এক্সটার্নাল লিংক হোয়েন ডিমান্ডেড, যখন প্রয়োজন হবে আপনারা প্রয়োজনে হাই ডিএ দিবেন। বললেন, হাই ডিএ হ্যাঁ, অর্থাৎ ডোমেইন বোঝাচ্ছেন? হ্যাঁ, এক্সটার্নাল লিংক হোয়েন এভার ডিমান্ডেড, বা এই যে রেফারেন্স দিতে পারেন। ধরেন আপনারা আমরা দেখবো ধরেন একটা আর্টিকেল, ছোট করে যে কোনো একটা আর্টিকেলের মধ্যে কোনো ইনফরমেশন কোনো ওয়েবসাইট বা কোথাও থেকে নিয়ে আসছেন, বড় কোনো ওয়েবসাইট থেকে, সো তাদের ক্রেডিট দিয়ে দিলেন, তাদের বললেন যে এই রেফারেন্স থেকে নিয়ে আসছি, তাদের লিঙ্কটা দিয়ে দিলেন। সো এইগুলা এক্সটার্নাল ইউজ করা হচ্ছে ডিমান্ডেড। হ্যাঁ, তারপরে হচ্ছে আরেকটা আছে পয়েন্ট, সেটা হচ্ছে ইউজ সোশ্যাল শেয়ার বাটন ইন দা পোস্ট, মানে পোস্টের সাথে যাতে সোশ্যাল শেয়ারের বাটন গুলা থাকে, ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, মানে সোশ্যাল শেয়ার, ওইখান থেকে যাতে সোশ্যাল শেয়ার করা যায়। আর একটা পয়েন্ট হচ্ছে ইমপ্রুভ পেজ স্পিড, এটা নিয়ে আমরা দেখবো পেজের স্পিডেমাইজেশন নিয়ে কাজ করতে হবে। আপনার পেজের স্পিড ভালো না হলে পরে কিন্তু গুগল র্যাঙ্ক করে না। পেজ যদি লোড হইতে 2-3 মিনিট, 4 মিনিট, 5 মিনিট সময় লাগে, তখন কিন্তু গুগল র্যাঙ্ক করে না। সো আপনার পেজের স্পিডটাকে ডেভেলপ করতে হবে। হ্যাঁ, আহ, সেগুলো আমি দেখাবো। আর হচ্ছে ইমপ্রুভ বাউন্স রেট। বাউন্স রেটটা কি? বাউন্স রেট হচ্ছে একজন আপনার পেজে ঢুকলো, ঢোকার পরে সে পেজ থেকে বের হয়ে গেল, এইটা হচ্ছে বাউন্স হয়ে গেল, মানে সে পেজে ঢোকার সাথে সাথে বের হয়ে গেল, এটা হয়ে গেল বাউন্স। কিন্তু সে একটা পেজে ঢুকলো, আপনার একটা পোস্ট দেখে ঢুকলো, ঢোকার পরে ওইটা পড়লো, তারপরে আরো একটা আর্টিকেল পড়লো, এই যে আপনার ওয়েবসাইটে ঘোরাঘুরি করলো, এটা কিন্তু আসলে দেখেন ফেসবুকের বাউন্স রেট কিন্তু মোটামুটি যতগুলো ফেসবুক, ইউটিউব, এগুলো কিন্তু বাউন্স রেট অনেক কম, কারণ মানুষ ঢুকে একটা স্পেসিফিক কোনো কিছু দেখে কিন্তু বের হয়ে আসে না, আশেপাশে অনেক কিছু দেখে, অনেক কিছু
না ভাই আছি, হ্যাঁ ভাই। আমি বললাম কি আপনারা তো কথা বলেন না। এই জন্য ভাই চুপ হয়ে কথা গেছি। বলি মাঝে মাঝে, আশেপাশে বিভিন্ন ডাক শব্দ শোনা যায়, এই জন্য অফ করে রাখছেন। ডাক শব্দ শোনা যায়। না, বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে যে আপনারা বুঝতেছেন কিনা, কেউ তো একজন বা দুইজনের রেসপন্স আসলে এটা বোঝা যায় না যে আসলে শুনতেছেন কিনা। জি ভাই, ভাই অল্টার ইমেজের জন্য কি ছিল একটু ক্লারিফাই বলবেন? আপনার এই এতক্ষণ পরে চিল্লাচ্ছে এখন মনে পড়লো যে অরিজিনাল কি ছিল। আচ্ছা যাই হোক, আমরা আমাদের যে কোনো, কালকে হয়তো আমি আপনাদের দেখাইছিলাম, যে কোনো সাইটে ব্লগারের যান আর ব্লগারে যান, হোয়াটসঅ্যাপে যান, আর যে কোনো কিছুতে যান, যে আপনি যে যা দিয়ে ওয়েবসাইট বানানো, সেই ওয়েবসাইটের আর্টিকেল বা যে পোস্টটাই করবেন, সেই পোস্টার ইমেজের উপর ক্লিক করলেই বা ইমেজের উপর ক্লিক করে এডিট বাটনে গেলে পরেই ওয়ার্ডপ্রেসে মনে হয় হচ্ছে যে ডান সাইডে আসে, দেখেন এটা, এই যে যে কোনো ইমেজের উপর ক্লিক করে এই যে এডিট ইমেজের এই যে এডিট বাটনে গেলে পরে এই দেখেন এই যে অল্টার টেক্সট বা অল্টার ট্যাগ, ঠিক আছে, এখানে অল্টার টেক্সট আছে, এইখানে হচ্ছে আমরা এই আমাদের যে মেইন কিওয়ার্ডটা আছে সেই কিওয়ার্ডটা কে ইউজ করব। ওয়ার্ডপ্রেসে দেখেন ডান সাইডে অল্টার ট্যাগ, এখানে এডিট করলে পরে ডান সাইডে অল টেক্সট আছে, সো সেখানে আসলে আমরা এই মেইন ফোকাসিং কিওয়ার্ডটা ইউজ করব। হ্যাঁ, ওকে, তারপর পয়েন্টটা বলেন। তারপর মেটা ডেসক্রিপশন, হুম, মানে প্রাইমারি কিওয়ার্ড এবং অল ফোকাসিং কিওয়ার্ড ইন দা মেটা ডেসক্রিপশনের ব্যবহার করতে হবে। আচ্ছা, সেটা হচ্ছে যে বুঝতে পারতেছে আমাদের প্রাইমারি কিওয়ার্ড ইনভেস্টিং ইন স্টকস, সেম ভাবে এই আর্টিকেলের মধ্যে তাদের অনেক সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে পারে। হ্যাঁ, সেটা আসলে সেকেন্ডারি কিওয়ার্ড বের করাটা টাফ ব্যাপার। ধরেন এখানে স্টক হোল্ডার, তার সেকেন্ডারি কিওয়ার্ড থাকতে পারে, তারপরে আহ, মানে এই সেকেন্ডারি কিওয়ার্ড, প্রাইমারি কিওয়ার্ড যেগুলো আছে সেগুলোও যে আমরা কালকে পোস্ট ওয়াইজ মেটা ডেসক্রিপশন দেখছি। সো পোস্ট ওয়াইজ যখন মেটা ডেসক্রিপশন দেব তখন তার মধ্যে অবশ্যই আমাদের প্রাইমারি মানে ইনভেস্টিং ইন স্টকস এবং সাথে সাথে যেসব সেকেন্ডারি কিওয়ার্ড আছে সেই কিওয়ার্ড গুলো ইনপুট করার চেষ্টা করব প্রত্যেকটা পোস্টের জন্য ইন্ডিভিজুয়ালি। হ্যাঁ, আমাদের মেটা ডেসক্রিপশনের মধ্যে অবশ্যই এগুলোকে দিতে হবে বা ইনপুট করতে হবে। ওকে, তারপরে তারপরে ভাই হচ্ছে ইউজ প্রাইমারি তারপর হচ্ছে ইন দা আর্টিকেল উইল বি ইউজ শর্ট প্যারাগ্রাফ। আহ, দেখেন আমাদের যত বড় বড় আর্টিকেল হোক না কেন, এ দেখেন এরা কিন্তু এই যে 2 লাইন 3 লাইন 4 লাইন করে করে প্যারাগ্রাফ করে আর্টিকেলটা পাবলিশ করছে। এইটা কেন? আমরা তো আর্টিকেলটা একবারে বড় প্যারাগ্রাফে করতে পারি। এই বড় প্যারাগ্রাফ হলে পরে মানে এরকম শর্ট শর্ট প্যারাগ্রাফ না হলে পরে বিষয়টা হয় কি, আর্টিকেলের বাউন্স রেট বেড়ে যায়। মানে কেউ এসে দেখে যে বিশাল এক লেখা, তখন তার পড়ার প্রতি আগ্রহ হারায় যায়, সে ব্যাক করে চলে যায়। হ্যাঁ, এতে কি হয়, তার বাউন্স রেট, আর যার বাউন্স রেট যত বাড়বে তার এটা হচ্ছে মানে র্যাঙ্কিং এ তত পেছনে পড়ে যাবে, খারাপ হবে। সো বাউন্স রেট বেড়ে যায় যখন একটা না, আর ছোট ছোট প্যারাগ্রাফ আকারে লিখলে পরে দেখা যায় যে তাদের বাউন্স রেট হয় বা গুগল র্যাঙ্কিং এর ক্ষেত্রে সুবিধা হয়। ঠিক আছে, তারপর তারপর ইউজ H1 ফর টাইটেল। ওকে, ওকে, এই পয়েন্টটা জি বুঝতে পারছি। দেখেন এখানে কিন্তু টাইটেলটা H1-ই আছে, মানে সবচেয়ে বড় যেটা হেডার 1 আছে, আর বাদ বাকি যারা সাব হেডিংস যেগুলো ইউজ করছে সেগুলো H2 থেকে H3, যে যার ইচ্ছা মতো। এই যে এগুলো মানে H2। দেখেন আমরা ইসে যা দেখি এগুলা কিভাবে কি করছে, এই যে ব্লগারে যা দেখেন, এই যে এখানে নরমাল আছে। হ্যাঁ, দেখেন এই যে এই ব্লগারের টাইটেল অটোমেটিক্যালি H1 পড়াই থাকে, ব্লগারের যে টাইটেলটা সেটা অটো অটো H1 পড়াই থাকে। আর এই যে
এই প্রথমটা হচ্ছে মেজর হেডিং, যেটা সেটাই হচ্ছে H1, তারপর একটা হেডিং হচ্ছে H2, সাব হেডিং H3, মাইনর হেডিং H4, H5, H6, এভাবে আসলে এইখানে করা আর কিছু না। হ্যাঁ, তো নর্মালটাই কি H1 না? হ্যাঁ H1, মানে মেইন যে উপরের টাইটেলটা সেটা হচ্ছে H1 মেজর হেডিং যেটা, ঠিক আছে। এখানে H1 না, এটার নামকরণ করছে আর কিছু না। তারপর পয়েন্টটা ভাই, হ্যাঁ হ্যালো। জি তারপর পয়েন্টটা বলেন। তারপর হচ্ছে ভাই একটা পয়েন্ট আমি মিস করে ফেলছি, হাইলাইট কি যেন ছিল ওইটা আচ্ছা আমাদের। আচ্ছা, এটা হচ্ছে হাইলাইট অন কালার ইন ডিফারেন্ট কিওয়ার্ড, মানে বিভিন্ন ধরনের কিওয়ার্ডে আমরা হাইলাইট করে দেবো বিভিন্ন ধরনের কালার ইনক্লুড করে। হ্যাঁ, মানে যদি আসলে আপনার সুন্দর সুন্দর হয় হ্যাঁ, তখন এটা দৃষ্টি আপনাদের আকর্ষণ করে আর কি, হ্যাঁ হ্যাঁ, আমাদের হ্যাঁ, চোখে পড়ে। তো এদের 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 কোনো কালার নাই আসলে, যেটা সবুজ কালার দেখতেছে এগুলো লিঙ্ক বিল্ড করা, লিঙ্ক আপ করা, এর জন্য হচ্ছে এই কালার গুলা সবুজ কালার। হ্যাঁ, সো এদের কালার নাই, কোনো কালার নাই। এই দেখেন এরা কিছু টিপস আবার দিয়ে দিছে, এরা অন্যভাবে হাইলাইট করছে। সো আপনাদের আপনাদের ফোকাসিং ওয়ার্ড বা সেকেন্ডারি যেসব ওয়ার্ড থাকে, যেগুলো সেকেন্ডারি ফোকাসিং ওয়ার্ড, সেগুলোকে হাইলাইট করে দিতে পারেন আপনাদের আর্টিকেল বা কন্টেন্টের মধ্যে, যা কিছুর মধ্যে হোক সেগুলোকে কিন্তু হাইলাইট করে দিতে পারেন, ঠিক আছে। তারপরে কি আছে, তারপর তারপর পয়েন্টটা, হচ্ছে অ্যাড জি জি। ইন্টারনাল লিঙ্ক হোয়েভার পসিবল। আচ্ছা দেখেন এই যে এরা Whenever, দেখেন হ্যাঁ হ্যাঁ। এরা যখন এরা এই আর্টিকেলটা লিখছে, এই আর্টিকেলে দেখেন মাঝে মধ্যে ইন্টারনাল লিঙ্ক, আমি প্রত্যেকটা ইন্টারনাল লিঙ্ক ওপেন করতেছি, দেখেন এইটা একটা ইন্টারনাল লিঙ্ক। তারপরে এই যে দেখেন yield in solid return, তারপরে এই যে স্টক পলিসি, এই স্টক মার্কেট প্লেস ক্যাপিটালাইজেশন, মোর মিনিং দেন শেয়ার প্লেস, দেখেন এরকম আরো অনেক আছে। হ্যাঁ, এটা দেখেন সবুজ করা আরো অনেক আছে। সো আমরা কোন ওয়েবসাইটে আছি, thebalance.com এ আছি। তারপরে দেখেন এই যে এইগুলা পাঁচটা ট্যাবে, এগুলা কিন্তু ওরই ওই ওয়েবসাইট thebalance.com এ অন্য একটা অন্য এই যে হোয়াট ইজ স্টক অন্য একটা আর্টিকেল। হ্যাঁ, এটাও দেখেন দা ব্যালেন্সের অন্য একটা, হাউ টু মেক মানি বাইং স্টকস, এটাও দেখেন অন্য একটা, প্রত্যেকটাই ওর ওয়েবসাইটের অন্য একটা আর্টিকেলকে ইনক্লুড করছে। আবার এই সব আর্টিকেলের মধ্যেও ঢুকে দেখবো যে ধরেন এই যে হোয়াট ইজ স্টকস, এটার মধ্যেও ঢুকে দেখবো যে লিঙ্ক বিল্ড আপ করা আছে। এই যে দেখেন এগুলো কিন্তু ইন্টারনাল লিঙ্ক, মানে তারই আর্টিকেলের, তারই এই ওয়েবসাইটে অন্য কোনো আর্টিকেলের লিঙ্ক এর মধ্যে ঢোকানো আছে। এটা কিন্তু এসইওর জন্য অনেক কাজ দেয়, বা বাউন্স রেটও এটার জন্য অনেক কমায় দেয়, ঠিক আছে। বুঝতে পারছেন ইন্টারনাল লিংকের বিষয়টা? জি ভাই। জি ভাইয়া, বুঝতে পারছি। সো মানে আপনাদের অনেকটা এটা ইসের হাইপার নিজেদের লিঙ্কের মতো article- করা, তাই না? হ্যাঁ হাইপার ওয়ার্ডে যেরকম আমরা সেই হাইপার লিঙ্ক article- করি, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ সেইভাবেই করা, আসলে হাইপার লিঙ্কই করা। ওই যে ব্লগে দেখছি না যে যে কোনো লেখাটাকে জি, জি। সিলেক্ট করে দিয়ে সেই হ্যাঁ লেখাটার হ্যাঁ, ওর মধ্যে সাথে আসলে লিঙ্ক করে সে- দেওয়া। এইভাবে এই Link যে ধরেন include করা। ডিভাইডেন্ট ইনভেস্টিং, এটা ওদের ধরেন ডিভাইডেন্ট ইনভেস্টিং নিয়ে অলরেডি একটা আর্টিকেল আছে। সো সেই আর্টিকেলের লিঙ্কটা এখানে যেহেতু কথাটা উল্লেখ করছে, সে এটার মধ্যে দিয়ে দিয়েছে, এটাই ইন্টারনাল লিঙ্কিং। তারপরে পয়েন্ট, ইউজ হাই দিয়ে এক্সটার্নাল লিঙ্ক। আচ্ছা এক্সটার্নাল লিঙ্ক, হাই ডোমেইনের এক্সটার্নাল লিঙ্ক আসলে অ্যাড করতে দেখেন এরা কি করছে, এরাও এক্সটার্নাল লিঙ্ক আমি দেখছি অলরেডি অ্যাড করছে, 1 2 3 4 5 6 দিয়ে অ্যাড করছে। যাই হোক, এই দেখেন এখানে যে 1 নাম্বারটা আছে, মানে হচ্ছে এই 1 নাম্বারটা, যে দেখেন আমি এই 1 নাম্বার লিঙ্কে ক্লিক করতেছি, এটা ফপসে চলে যাবে। আবার এইখানে ক্লিক করলে এদের নিচে হচ্ছে রেফারেন্স দেওয়া আছে, দেখেন একে ক্লিক করলে এই যে দেখেন নিচের রেফারেন্স আর্টিকেল সোর্স, এই যে 1 নাম্বার রেফারেন্সে চলে গেছে। এইভাবে এদের 6টা বিভিন্ন জায়গায় রেফারেন্স দেওয়া আছে। এই যে দেখেন ওইটাতে ক্লিক করছে, যে ফপসে চলে গেছে, ফপস না আসবে।
এই যে ফবসের মানে তারা ওইখানে যে ইনফরমেশনটা নিছে, তারা ধরেন এই আর্টিকেল, ফবসের এই আর্টিকেল থেকে ইনফরমেশনটা নিছে, এর জন্য তাদেরকে ক্রেডিট দিছে, নিছে আবার তাদের রেফারেন্সও দিয়ে দিছে যে কোন কোন আর্টিকেল থেকে তারা ইনফরমেশন গুলা কালেক্ট করছে। এই যে আর্টিকেল সোর্স দেখতে পাচ্ছেন, এখানে একটা করে দিছে। সো এখানে কিন্তু তারা একে তো এক্সটার্নাল লিঙ্কিং করছে, দুয়ে তারা যে সব এক্সটার্নাল মানে ইনফরমেশন গুলা দিছে তাদেরকে রেফারেন্স দিয়ে দিছে যে কোথা থেকে কালেক্ট করছে। এটা কিন্তু এসইও মানে অন পেজ এসইও বা গুগল র্যাঙ্কিং এর জন্য অনেক বেস্ট একটা জিনিস। হ্যাঁ, তো দেখেন, আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন। এই যে এটা হচ্ছে 1 নম্বর রেফারেন্স। লিঙ্ক থেকে এই যে কপি করলো, তাহলে এটা কপি রেটে পড়লো না? না, এখান থেকে তো কেউ কালেক্ট করলো। না, এখান থেকে তো কেউ কপিরাইট কেন করলো না? কারণ এখান থেকে ক্লিক করে তো আসলে ফবসে গিয়েই কিন্তু আপনারা ভিউ করতেছেন, এতে কিন্তু ফবসেরই লাভ। আমরা যেমন দেখছি যে আমরা অন্য কারো ইউটিউবের ভিডিও আসলে দিয়ে দিতে পারি, এতে কি হচ্ছে? এতে কিন্তু তার ভিডিওতে ভিউ হচ্ছে, আপনার কিন্তু কিছু হচ্ছে না। So, তার কিন্তু আরো লাভ হচ্ছে, তারও কিন্তু মার্কেটিং হয়ে যাচ্ছে। কিন্তু অবশ্যই এই জিনিসগুলো দেওয়ার সময় আমরা চেষ্টা করব যে এক্সটার্নাল লিংক আমরা আজে বাজে, মানে আজে বাজে বলতে ছোটখাটো সাইটের দেবো না, যত বড় বড় সাইট। ফবস এটা কিন্তু অনেক বড় সাইট, অনেকেই আমরা জানি, ঠিক আছে। তারপরে ধরেন স্যামসাং, ধরেন এই যে ফোন রিভিউ লিখতেছেন, স্যামসাং এর নিজস্ব ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিলেন, এগুলো হাই ডোমেইন র্যাঙ্কেবল ওয়েবসাইট। সো এগুলো কিন্তু খুব ইজিলি গুগল র্যাঙ্কিং এ এসে পড়ে, বুঝতে পারছেন? না বুঝলে কোশ্চেন করেন ভাই। জি জি, বুঝতে পারছি। সবাই আছে তো নাকি? হ্যালো, জি, ইয়েস, হ্যালো। ওদের চেক করে মাঝে মাঝে যে সবাই আছে কিনা। কি করব ভাই, আপনারা কথা বলেন না, আমি কি করবো কোন? এভাবে আমরা তো কথা বলতেছি ভাইয়া। কিছু কিছু লোক আমার মনে হয়, কিছু কিছু লোকের আমার মনে হয় যে এই যে আমার মানে ক্লাসের শুরু থেকে আজ পর্যন্ত কিছু কিছু লোক কথাই বলে নেই। যাদের সমস্যা তাদেরকে ক্ষমা করতে হবে, কিন্তু যাদের সমস্যা নাই, ওই আমাদের এক আপু আছে, তার তো হেডফোন নাই, তো সে প্রথম থেকে এই মোট অবস্থায় আছে। আর সবার না, তার প্রবলেম, সে বলছে হেডফোন কিনছে আবার গেছে, সে কিন্তু সবসময় ঠিক থাকে। হেডফোন কিনছে, কোনো শব্দ তো শুনতে পেলাম না। হেডফোন হেডফোন কিনছে কিন্তু এটা সাপোর্ট নিচ্ছে না। ওই দিনই নষ্ট হয়ে গেছে তো। কি দুর্ভাগ্য। আচ্ছা, যাই হোক, তারপর পয়েন্ট গুলো বলেন। ভাই সোশ্যাল শেয়ার বাটন দেখেন এদের সোশ্যাল শেয়ার বাটন আছে কিনা, অ্যাড করছে কিনা। আমরা সোশ্যাল শেয়ারের এই যে দেখেন বাটন সব অ্যাড করা আছে। হ্যাঁ, তো এগুলা করা আছে। তারপরে বলেন। ইনপুট পেজ স্পিড লোডিং। আচ্ছা, পেজ স্পিড ডেমাইজেশন, এটা নয়েজ আসতেছে, একটু মিট করেন। আচ্ছা, পেজ স্পিডামাইজেশন কি জিনিস সেটা একটু দেখি আমরা। মানে পেজটা আসলে লোড নিতে কতক্ষণ সময় লাগে, এটা হচ্ছে পেজ স্পিডামাইজেশন। এটা হচ্ছে আপনার ধরেন এই পেজটা আসলে স্পিড টেস্ট করে আসি। হ্যাঁ, পেজ স্পিড টেস্ট গুগলের টুল আছে, দেখে আসি। পেজ স্পিড টেস্ট অনেকে বলতে পারেন কিসের উপর ডিপেন্ড করে, আমি আস্তে আস্তে বোঝাচ্ছি। স্পিড কি বাড়ানো যায়? দারুণ যায়। বাহ, ধরুন আমরা এই পেজটার স্পিড টেস্ট করি, কি অবস্থা দেখি।
দেখেন এর 45 আসতেছে, হ্যাঁ। মোবাইলে মোবাইলে 45, ডেস্কটপে হচ্ছে 89। যাই হোক, মানে 0 থেকে 49% মানে পর্যন্ত। হ্যাঁ যত বেশি র্যাঙ্কিং হবে তত ভালো নাকি স্পিড? হ্যাঁ, তত ভালো। আসলে এর উপর কি কিসের কিসের জিনিসগুলো ডিপেন্ড করে, A to Z বিষয়গুলো। আমার ইন্টারনেট স্পিড, আপনি এই পেজেরই আপনারা নিজেরা স্পিড টেস্ট করে দেখেন, দেখবেন যে আপনাদের হয়তো বা একটু ভ্যালুটা আলাদা দেখাবে। হ্যাঁ, সো কিসের কিসের উপর ডিপেন্ড করে দেখেন, আপনার ইন্টারনেট স্পিডের উপর ডিপেন্ড করে, আপনার কন্টেন্ট পেজ ভারী ভারী কতটুকু তার উপর ডিপেন্ড করে, আপনার পেজের পেছনে যে কোডিংটা আছে কোডিং এর উপর ডিপেন্ড করে, তারপরে হচ্ছে আপনার পেজে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো চলতেছে সেগুলোর উপর ডিপেন্ড করে। এই সব কিছু নিয়ে আসলে পেজ অপটিমাইজ, মানে পেজ স্পিডাইজেশন। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে এই যে আমরা যারা ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে কাজ করি, এদের পেজ অপটিমাইজেশন কিন্তু কম হয়। আর যারা ফুল স্ট্যাক ডেভেলপ করে তারা কিন্তু মানে তাদের কিন্তু স্পিডাইজেশন, মানে পেজ স্পিডটা বেশি হয়। কেন বেশি হয়? দেখেন, আপনি যখন ফুল কোডিং করে বা ফুল স্ট্যাক কোড করে যখন একটা ওয়েবসাইট বানাবেন, তখন কিন্তু অপ্রয়োজনীয় কোড ইউজ করবেন না। আপনার এক্সাক্ট যতটুকু প্রয়োজন বা আপনার ওয়েবসাইট তৈরি করার জন্য যতটুকু কোড প্রয়োজন ততটুকুই করবেন। আর একটা যখন ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টল করে করবে, ওরা কিন্তু থিম আসলে সার্বজনীন বা সবার জন্য বানাইছে, হ্যাঁ, বা অনেক কিছু আছে যেগুলো আপনার প্রয়োজন নেই, সেগুলো সহ কিন্তু আপনি ইনস্টল দিচ্ছেন। এতে কিন্তু আপনার পেজ স্পিডটা কমে যাচ্ছে। হ্যাঁ, তারপরে দেখা যাবে যে অনেক সময় আমরা ভারী ভারী ইমেজ আপলোড দিয়ে ফেলাই, সেক্ষেত্রে পেজ স্পিড, ভারী ভারী ভিডিও, আমি ভিডিও আপলোড, ডিরেক্ট ভিডিও আপলোড দিই, সো এইসব জিনিসের জন্য কিন্তু পেজ স্পিড কমে যায়। বুঝতে পারছেন? আমি হয়তো বা একটু ডিটেলসে বলার ট্রাই করলাম। জি ভাইয়া। তাহলে ফুল স্ট্যাকের যে মানে অনেক কিন্তু আছে, ফুল স্ট্যাক করার কিন্তু অনেক সুবিধা আছে। হ্যাঁ, মানুষ তো মনে হয় ফুল স্ট্যাকই শুরু করছেন, তাই তো? হ্যাঁ দাদা, আমি এইভাবেই শুরু করছি। আর মাইনুল ভাই মনে হয় ডেভেলপার আছেন। মাইনুল ভাই আছে আজকে? ভাই আমি তো ওয়ার্ডপ্রেসের কাজ করি, ফুল স্ট্যাক না। ওই তো, মানে ওয়ার্ডপ্রেসের কাজ করতে 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 একটা সময় গিয়ে আপনি ফুল স্ট্যাকের দিকে দেখবেন যে নিজে নিজেই যাচ্ছেন। এর বিভিন্ন কারণ আছে। আপনি ওয়ার্ডপ্রেসের থিম গুলার এই যে পেজ স্পিড ঠিক করেন কেমনে, বা করেন কেমনে আমাদের সাথে এর জন্য ওই বিভিন্ন প্লাগইন আছে, ওই যে ডাব্লিউপি রকেট, টোটাল 3 কেস, তারপর হচ্ছে অটো অপটিমাইজ, এসব প্লাগইন ব্যবহার করে আর কি করতে হয়। খুব কি বেশি হয়, মানে প্লাগইন ব্যবহার করে কি খুব পেজ স্পিড ঠিক হয়? ভাই একদম মানে 100% স্যাটিসফাইড হওয়া যায় না, 60-70 এরকম 80। হ্যাঁ, অ্যারাউন্ড 60-70-80% মানে করা যায়। সো সেই সব প্লাগইন ইউজ করে আসলে পেজের স্পিড অপটিমাইজেশন করা যায়। কিন্তু 100% স্যাটিসফ্যাকশন পাইতে গেলে পরে আপনাকে ফুল স্ট্যাক ডেভেলপমেন্টে যাইতে হবে। ওকে, আপনি কি প্লাগইন গুলো একটু দেখায় দিবেন যে কিভাবে পেজ অপটিমাইজেশন করেন, তাহলে সবার একটু দেখতেও সুবিধা হতো। ম্যানুয়াল ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ ভাই, আমি ওয়ার্ডপ্রেসে লগ ইন করে তারপরে শেয়ার দিচ্ছি স্ক্রিনটা। ওকে, মানে একটু দেখা কিভাবে কাজ করে, একটু খালি স্পিডামাইজেশনের কাজটা একটু দেখা দেন। বেসিক দেখেন, আবার খুব কিছু দেখেন না, তাহলে অনেকের মাথার উপর দিয়ে যাবে। আপনি একটু অন্য কিছু দেখাতে লাগেন, আমি 5 মিনিটের ভিতর দেখাচ্ছি। আমি আবার এখন আবার অন্য কি দেখাবো?
বুঝতেছেন না তো। আরেকটা অপশন আছে আমাদের শেষে যে মানে ইমপ্রুভ বাউন্স রেট। আচ্ছা, বাউন্স রেট ইমপ্রুভ করা, এটাও মাইনুল ভাই আজকে দেখাবে বাউন্স রেট কেমনে ইমপ্রুভ করে। আর বাউন্স রেট ইমপ্রুভ করা মানে অলরেডি আপনারা বুঝতে পারছেন, মানে আপনার ওয়েবসাইটে যাতে লোকজন থাকে, ঠিক আছে, আপনার ওই একটা জিনিস দেখে ঢুকলো, আপনার মেটা ট্যাগ বা মেটা টাইটেল দেখে ঢুকলো, পরে ভেতরে ঢুকে দেখলো কিছু নাই, তারা বের হয়ে গেল। তো আপনার আর্টিকেলের ভেতরে কিছু আসলে রাখতে হবে বাউন্স রেট করার জন্য। আর্টিকেলের ভেতরে কোনো ইনপুট আসলে আপনাদেরকে দিতে হবে বাউন্স রেট ঠিক রাখার জন্য। হ্যাঁ, বাউন্স রেট মানে ওইটা, মানে ঢুকে যাতে বের হয়ে না যায়। বা বাউন্স রেট দেখবেন যে ফেসবুক, ইউটিউব এদের বাউন্স রেট অনেক বেশি, মানে সরি অনেক কম এদের বাউন্স রেট। কারণ একজন লোক ঢুকে দেখা যায় যে 15 মিনিট 20 মিনিট কমে কিন্তু ফেসবুক, ইউটিউব বের হয়ে যায় না। সো এদের কিন্তু বাউন্স রেট কম। যে ওয়েবসাইটের যত বাউন্স রেট কম, তাদের ওয়েবসাইট কিন্তু তত ভালো। এর জন্য আমি হচ্ছে প্রথমে ডাব্লিউপি রকেট প্লাগইনটা ইউজ করতেছি স্পিড অপটিমাইজেশনের জন্য। আচ্ছা, কিভাবে, মানে প্রথম থেকে একটু দেখেন কিভাবে। হ্যাঁ, প্রথমে হচ্ছে এটা হচ্ছে একটা প্রিমিয়াম প্লাগইন, এটা হচ্ছে কিনতে হয়। তো আমার আর কি অন্য এক জায়গা থেকে নেওয়া আছে, তো সেটা দেখাচ্ছি। এক্ষেত্রে হচ্ছে প্লাগইনে যে অ্যাড নিউতে যেতে হবে। তো এখান থেকে হচ্ছে এই যে আপলোড প্লাগইন, এই যে ডাব্লিউপি রকেট প্লাগইনটা আছে এটা ইনস্টল দিচ্ছি। প্লাগইনটা ইনস্টল হয়ে গেছে, এবার অ্যাক্টিভ করে দিতে হবে। তো এবার এই যে ডাব্লিউপি রকেট প্লাগইনে গেলে এখানে কি কি অপশন আছে, কিভাবে কি অপটিমাইজ করা যাবে এগুলো দেখা যাবে। এই যে এখানে হচ্ছে ফাইল অপটিমাইজ। প্রথমে হচ্ছে এই ওয়েবসাইটে 3টা ধরনের ফাইল আছে। একটা হচ্ছে HTML কোডিং, একটা হচ্ছে CSS কোডিং, আর একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট কোডিং। তো আমরা যদি পেজে যাই, পেজে গেলে দেখা যাবে যে যে কোনো একটা পেজে সাপোজ আমার এই পেজটাই গেলাম, এই যে পেজ সোর্সে গেলে এখানে ওয়েবসাইটে যায় রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স, এখানে গেলে এই যে কোডটা দেখা যাবে। তো এই কোডে দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় ফাঁকা ফাঁকা জায়গা আছে। এই যে কোডের এখানে এই যে ফাঁকা জায়গা, এই যে কোডের বিভিন্ন জায়গায় যে ফাঁকা ফাঁকা জায়গা, এটাতে অনেক জায়গা নষ্ট করে, যার কারণে ওয়েবসাইটটা অনেক ভারী হয়ে যায়। তো এই ক্ষেত্রে আমাদের হচ্ছে এই যে মিনিফাই HTML, মিনিফাই CSS এবং হচ্ছে এই যে মিনিফাই জাভাস্ক্রিপ্ট, এইগুলো অপটিমাইজ করার ফলে দেখা যাবে এই কোডের মাঝখানে যে ফাঁকা ফাঁকা জায়গা এগুলো রিডিউস হয়ে যাবে, যার কারণে এই যে ওয়েবসাইটের সাইজটা একটু কমে আসবে এবং লোড টাইমটা আরেকটু ফাস্ট হয়ে যাবে। তো এটা হচ্ছে ফাইল অপটিমাইজেশন, মানে ওয়েবসাইটে যে ফাইলগুলো আছে এগুলো অপটিমাইজেশন করলাম, করে এই যে সেভ চেঞ্জ। এরপর আসে হচ্ছে ওয়েবসাইটে যে মিডিয়াগুলো থাকে, অর্থাৎ মানে ছবি ভিডিও সেইগুলা। তো এখানে হচ্ছে এই যে লেজি লোড বলতে বোঝা যাচ্ছে অনেক ওয়েবসাইটে আমরা গেলে দেখা যায় যে ওয়েবসাইটের যে লেখা বা যে কন্টেন্ট গুলো সেগুলো আগে চলে আসছে, কিন্তু ছবি বা ভিডিও এগুলো আস্তে আস্তে পরে আসতেছে। যার ফলে দেখা যায় যে অনেক সময় আমরা যদি পুরোটা একসাথে লোড দিই, অনেকের ধৈর্য হারা অন্য ওয়েবসাইটে চলে যায়, কিন্তু দেখা যায় যে না লেখাটাকে আসছে তাইলে বোঝা যায় যে না ছবি আসতেছে। তো সেই ক্ষেত্রে
এই ইনেবল ফর ইমেজেস, ইনেবল ফর আই ফ্রেমস অ্যান্ড ভিডিওস, এগুলো দেওয়ার ফলে এই মেইন কন্টেন্ট গুলো আগে আসবে এবং ছবি ভিডিও এগুলো আস্তে আস্তে একটু পরে সময় নিয়ে লোড নিয়ে আসবে। এটা হচ্ছে, তারপরে যে সেভ চেঞ্জ। তারপরে হচ্ছে এই যে ক্যাশে আছে, অর্থাৎ কোনো একটা ওয়েবসাইট যদি কোনো একটা ব্রাউজারে লগ ইন করা হয় বা কোনো একটা নতুন ডিভাইসে লগ ইন করা হয়, তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে ওইগুলা ওই ওয়েবসাইটের বিভিন্ন ফাইলগুলা ওরা ধরে রাখে, যাতে পরবর্তীতে ওই ওয়েবসাইটটা লোড ওই ডিভাইসে আবার কোনো লোড নিলে বেশি সময় লাগে না। দেখা যাচ্ছে ওই কেসটা ধরে রাখার ফলে দ্রুত এই ওয়েবসাইটটা লোড নিয়ে নেয়। এই জন্য ইনেবল ক্যাশ এটা করাই আছে। অথবা আমরা যারা ওয়ার্ডপ্রেসে কাজ করি, মানে ওয়ার্ডপ্রেসে কাজের সময়ও যেন কেসটা ধরে রাখে, দ্রুত লোডিং হয়, দ্রুত কাজ করা যায়, এজন্য এটাও দিয়ে রাখা যেতে পারে। মেইন হচ্ছে এটা ক্যাশিং ফর মোবাইল ডিভাইস, এটা অটোমেটিক অন করাই আছে। সেভ চেঞ্জ। তো মূলত হচ্ছে এই ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজার ক্ষেত্রে এই প্লাগইন দিয়ে এই তিনটা কাজই মেইনলি করা যায়। আরো অনেক কাজ আছে, তবে মেইনলি এই তিনটা কাজই করে। সে হচ্ছে যে এই যে মোবাইল ক্যাশ এটা অন করে, ফাইল অপটিমাইজেশন অর্থাৎ ওয়েবসাইটে যে কোডিং গুলো থাকে ওইগুলারে লাইন বাই লাইন নিয়ে আসে, ফাঁকা জায়গাগুলো রিমুভ করে দেয়। আর হচ্ছে মিডিয়া, যে ভিডিও ইমেজ যা এগুলো আছে এগুলারে অপটিমাইজ করে দেয়, মানে দেখা যাচ্ছে রেজুলেশন একটু কমে যায় কিন্তু মোটামুটি ছবির কোয়ালিটিটা ঠিক রাখে। আর হচ্ছে লেজি লোড, যাইতে ছবির মানে ওয়েবসাইটের কন্টেন্ট গুলো আগে আসে এবং ভিডিও ইমেজ গুলো একটু দেরিতে হালকা একটু সময় নিয়ে লোড নিয়ে আসে। এগুলো এই যে সেভ চেঞ্জ। এখন একটু লোড নিলে দেখা যাবে যে একটু এই বিষয়গুলো আর একটু দ্রুত কাজ হয়। আর এই পেজ সোর্সে গেলে এই যে ডাব্লিউপি রকেট তো ডাটাবেস নিয়েও কাজ করে, এই ডাটাবেসকেও নিয়ে কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ ডাটাবেস নিয়ে ওই যে কাজ করা যায়, যে সিডিএন আছে সিডিএনও সেট আপ করা যায়। এই যে আগের বার কোডিং এ দেখছেন অনেক ফাঁকা জায়গা ছিল, কিন্তু অপটিমাইজ করার ফলে এই যে সব লাইন বাই লাইন ম্যাক্সিমাম, এই যে সব লাইন বাই লাইন এগুলো সব চলে আসছে। এবং স্পিড আপনি ইসের ক্ষেত্রে, স্পিড চেকারের ক্ষেত্রে দেখা যাবে আগের চেয়ে এটাই তুলনামূলক স্পিড একটু ফাস্ট হয়েছে। ভাই এইটাই মোটামুটি এখানে ওয়ার্ডপ্রেস প্লাগইন দিয়ে ইসের ক্ষেত্রে স্পিড অপটিমাইজের ক্ষেত্রে এর চেয়ে আর বেশি অ্যাডভান্স তেমন কিছু নাই। আরো আরো কিছু কিছু প্লাগইন আছে আসলে, সবগুলা প্লাগইন ইউজ করে আপনার প্রিমিয়াম কিছু আরো প্রিমিয়াম প্লাগইন গুলো আছে, সেগুলো ইউজ করে দেখা যায় যে ওই তো বললাম না 60-70 বা 80% পর্যন্ত আপনি স্যাটিসফ্যাকশন লেভেল নিয়ে যাবেন। আর 100% পর্যন্ত গেলে পরে আপনাকে ফুল স্ট্যাক করতেই হবে। হ্যাঁ জি ভাই, এটা তো অন্যের থিম ব্যবহার করা, নিজের থিম ব্যবহার করলে শুধু আমি আমার নিজের ফাইলগুলো রাখলাম, কিন্তু অন্যের থিম ব্যবহার করলে ডেমো টেমো অনেক ঝামেলা, অনেক বিভিন্ন ফাইল থাকে, এজন্য একটু স্লো হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। আহ, এখন কথা হতে পারে যে যে অন এই পয়েন্টগুলো ফলো আপ করবো। সো আমাদের দেখেন, আমি তো একটা ব্লগ উদাহরণ দিছি, এখন আপনার একটা ওয়েবসাইট ধরেন বানাইতে হবে, সেই ওয়েবসাইটের আপনার এই অন পেজ এসইও করতে হবে। সো যেসব পয়েন্টগুলো, যে হেডিং এর যেসব পয়েন্টগুলো, এগুলো কিন্তু তখন আর কাজে লাগবে না, বা ইসের পয়েন্টগুলো। সো এই পয়েন্টগুলো বাদ দিয়ে অন্য চেকলিস্ট গুলা অন্য চেকলিস্ট গুলা কিন্তু সেগুলাতে ফিল আপ করবেন। মানে বেসিক এটাই মূলত অন পেজ এসইও। হ্যাঁ, বাট এই যে টাইটেলের কথাগুলো, টাইটেল কিন্তু আপনার যে আর্টিকেলেই শুধু টাইটেল দিতে হবে তা কিন্তু না। দেখবেন যে প্রত্যেক পেজেরই কিছু টাইটেল আছে, প্রত্যেক ইসেরই কিছু টাইটেল আছে। সো মানে এইটা কিন্তু মোটামুটি বেসিক একটা অন পেজ এসইওর ধারণা ছিল। সো এখন যদি আপনাদের কোনো পেজ দিয়ে বলা হয় যে সেই পেজের একটু অন পেজ এসইও বা পেজের কি কি সমস্যা আছে সেগুলোর উপর অন পেজ এসইও ঠিক করে দেন, সো আপনারা পারবেন? জি ভাই, ইনশাআল্লাহ। জি ভাই। হ্যাঁ এখন পারবো।
এখন হচ্ছে যে কাজটা আপনাদের আজকে প্র্যাকটিস করাবো, আমি আজকে আর অপেজ এসিওতে যাব না, কালকে হয়তো অপেজ এসিওতে চলে যাব। সো যে কাজটা আপনাদের প্র্যাকটিস করাবো সেটা হচ্ছে আপনারা যে কোনো একটা আর্টিকেলকে নিবেন আপনাদের যে যার পছন্দ মতো, কিন্তু সেই লিঙ্কটা আমাকে হোয়াটসঅ্যাপে গ্রুপে দেবেন, আপনাদের গ্রুপগুলোতে দেবেন। সেই লিঙ্কে গিয়ে ওই আর্টিকেলে অন পেজ এসইও করলে পরে কোন কোন জায়গাতে ঠিক করা যাবে সেই জিনিসটা ফাইন্ড আউট করে আমাকে দিতে হবে। এই প্র্যাকটিসটা একটু করেন, এই চেকলিস্টটা সামনে সামনে রেখে সবাই। কিন্তু আগে নিজে আর্টিকেল বাছেন যে কোন আর্টিকেল, এমন আর্টিকেল বাছেন না আবার সবকিছু ঠিক আছে। বুঝতে পারছেন কি বলছি? আবার কিছু কিছু আর্টিকেলের আপনার যে প্রত্যেকটা আর্টিকেলে 16টা পয়েন্ট ফিল আপ করবে তা কিন্তু না। কিছু কিছু আর্টিকেল আছে যেগুলোর কোনো হেডিং ই হয় না, বা সরি যেগুলো কোনো প্যারাগ্রাফই হয় না, তো সেগুলো কিন্তু করতে পারবেন না। ভাই পেজ স্পিডের ক্ষেত্রে হচ্ছে ব্লগারের ক্ষেত্রে আমরা কি ইউজ করব? ব্লগারের ক্ষেত্রে আসলে ওইভাবে ইউজ করার মতো কিছু নাই, কিন্তু আহ, আপনাদের একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে ব্লগারের ক্ষেত্রে আমরা যে ইমেজগুলো আপলোড দেই, যে ইগুলো আপলোড দেই, সেগুলাকে আমরা মানে ওইভাবে যে একটু কম কম সাইজের, কম মিশের। তারপরে যে মাইনুল ভাই যেটা দেখালো যে ব্লগারে তো প্রত্যেক পোস্টের আমাদের কিন্তু কোড ভিউ আছে, সো কোড ভিউর ভেতর কোনো স্পেস টিস্পেস এগুলো যাতে না থাকে। সো এইভাবে আসলে স্পেশালাইজেশন করতে হবে। জি। আবার স্পিডটা আপনার কোথা থেকে ডোমেইন নিছেন, কোথায় হোস্টিং নিছেন, এটার উপরেও অনেক সময় ডিপেন্ড করে, বুঝছেন? জি ভাই। জি ভাই। একটা করে আর্টিকেল করেন, সময় নেই। সেই আর্টিকেলটা কি কি জায়গায় ভুল আছে, কোন কোন জায়গায় ঠিক করা যাবে, সেই জিনিসগুলো খুঁজে বের করতে হবে আপনাদেরকে। আপনারা নিজেরাই বের করবেন যে এই আর্টিকেলের আমি কি করব এখনই বসে। এখনই করতে হবে? হ্যাঁ, কি বলে? আমি তো ভুল কিছু বলি নাই, ঠিকই বলছি। ভাই বরং এটা করলে বেটার হয় না, আমাদের রাতের বেলা একটা ওয়ার্ক যে আমরা একটা আর্টিকেল লিখবো, ওইটা লিখে সবকিছু মেনটেন করব, এরপর পাবলিশ দিব। রাত্রেবেলা এটা আপনারা বেশি বহুত ভালো কাজ হয়, করেন, আপনারা সত্যি বহুত কাজ করেন। মানে রাত্রিবেলা আপনাদের করলে ভালো হয়। আপনাদের আপনাদের কাজ আমি আপনাদের একটা ধারণা আছে যে কয়জন আমাকে গিগ জমা দিছেন, বলতে পারেন? দিছি, আমি দুইটাই দিছি। রাতের 1টা বাজে কমপ্লিট হয়েছিল, আর জমা দিই না, কিন্তু এরপর দিন তো ক্লাসে দেখাইছিলাম ভাই। ডেট এক্সপায়ার হয়ে গেছে জমা দিয়ে আর। ভাই আমি কি করব? আমি তো ওই ওই সার্ভিসে গিগ খুললাম, কিন্তু আমার কি জমা দিতে হবে? না, আপনার জন্য মাপ এটা এসইও ক্লার্কে, কিন্তু অন্য অন্য প্ল্যাটফর্মে গেলে তখন কিন্তু আর মাপ নেই আপনার। সে ঠিক আছে ভাই। ভাই আমাদের ক্লাস কিন্তু শেষের পথে চলে আইছি, বুঝছেন? আজকে কয়টা হলো? 43, 43, 44 নাম্বার। অর্ধেক ক্লাসে চলে আসছে। শিয়াচিরা হবে। 44 নাম্বার। অর্ধেক ক্লাসে চলে আসছে। আমরা কলেজের বড় হয়ে গেছি না? এসিওর পর আর কি কি টপিক আছে আমাদের? এসইওর পরে আমরা অ্যাফিলিয়েট ধরবো। অ্যাফিলিয়েট এখনো ধরি নাই, কেবল বেসিক ধারণা দিছিলাম অ্যাফিলিয়েটের। তারপরে আলাদাভাবে ক্লাস নেবেন? হ্যাঁ, এফিলিয়েটের উপরে কি আবার ক্লাস নেবেন? অ্যাফিলিয়েটের উপর তো ক্লাসই নেই কোনো, কি বলেন? আবার ক্লাস নেওয়ানো মানে? ওই তখন হালকা পাতলা কিছু বলছিলেন না? ওইটা কি আর অ্যাফিলিয়েটের এক্সাক্ট অ্যাফিলিয়েটের ক্লাস হইছে? সেটাই তো বলছি যে মানে ভাই হালকা পাতলা দিয়ে আমাদের হবে না ভাই, আমাদের পুরো লাগবে। রাজু ভাই, আর কয়টা টপিকস পড়াবেন ভাই? এফিলিয়েটের পরে
পড়তে থাকেন, সমস্যা কি? পড়তে থাকেন, দেখতে থাকেন কত টপিকস হয়। মাত্র অর্ধেক ক্লাসে কতগুলা টপিক শেষ করে দিলেন। ওয়েব ওয়েব ট্রাফিকের উপর কোনো টপিক আছে নাকি? ওয়েব ট্রাফিকের উপর ওয়েব ট্রাফিকের উপর বলতে মানে বিভিন্ন গিগ দেখি যে হচ্ছে ওয়েব ট্রাফিক বাড়াই দিব এই টাইপের। ওয়েব ট্রাফিক যে এই কাজগুলো, যে লিঙ্ক বিল্ডিং এর কাজ, এটাও তো মানে একই কাজ, এক একজন এক একভাবে উপস্থাপন করে ভাই, এটা আপনাদের বুঝতে হবে। আরেকটা কি চিন্তা দেখলাম, এই যে SEM সার্চ ইঞ্জিন কি জানি, এটা ম্যানেজ নাকি কি? হ্যালো, আসসালামু আলাইকুম। অভিজিৎ ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম, আপনি জি বলেন। কেমন আছেন? এই তো খুব ভালো, সাথী বলছি। আলহামদুলিল্লাহ। কি অবস্থা? ক্লাস কেমন যাচ্ছে ভাইয়া? এই তো চলতেছে মোটামুটি ভালোই। এই ব্যাচে আরো বেশি স্টুডেন্ট ছিল না? হ্যাঁ, স্টুডেন্ট ছিল, আসলে সমস্যা হয়েছে অনেকের অফিস, অনেকের ইউনিভার্সিটি শুরু হয়ে গেছে, এই প্রবলেম গুলো বেশি হচ্ছে এখন। আচ্ছা, তাহলে কি নতুন করে আবার তাদেরকে কল করতে হবে? কারণ হয়তো বা আমরা সন্ধ্যার পর কিছু ব্যাচ শুরু করবো ভাইয়া, কারণ এরকম অনেক কমপ্লেন দিচ্ছে তো স্টুডেন্টরা, যে তারা করতে চায় বাট তাদের টাইম কনফ্লিক্ট হয়ে যাচ্ছে, বিকজ হচ্ছে আপনার ওই যে ইউনিভার্সিটি বা যারা চাকরি করে অফিস খুলে গেছে তাদের জন্য। তো করতে চাচ্ছি আর কি, সন্ধ্যার পর হয়তো বা ব্যাচ দিয়ে দেবো দু একটা, প্রত্যেকটা জেনারেই থাকবে, আপনারও পড়বে, টেনশন নিয়ে নেবেন। মানে দিনের কোনো একটা ব্যাচ বন্ধ করে দিয়ে ওটাকে শিফট করে দেবো সন্ধ্যায়, বুঝতে পারছি। আচ্ছা শুনেন, এই না এই ব্যাচে কালকেও মনে হয় 22, 23, 24 জন ছিল। আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য মনে হয় একটু ঝামেলা হচ্ছে। গোপালগঞ্জে আবহাওয়া অনেক ভালো। আচ্ছা শোনান, অলমোস্ট অনেকগুলো ক্লাস হয়ে গেছে। হ্যাঁ, এটা হচ্ছে কত, 42টা ক্লাস। না না, কি বলেন, আজকে 44টা। 44। ও, আমি পিছিয়ে আছি। আপনি ইচ্ছায় আছেন বলতে হচ্ছে, আপনি তো যে আমি ছুটির দিনে ক্লাস, সরকার ছুটির দিনে ক্লাস নিচ্ছে, এগুলো তো আপনি জানেন না। ও, আমি তো জানানি নাই আমাকে। যাই হোক, আচ্ছা ঠিক আছে, আপনি ক্লাস নেন। অভিজিৎ ভাই, ক্লাস শেষ করে আমাকে একটা ফোন দিন। ওকে, এই ক্লাস শেষ করে নাকি 6টা ক্লাস শেষ করে? না, আপনি ফ্রি হয়ে ফোন দিবেন। ওকে ওকে ওকে। স্টুডেন্টদের কি অবস্থা? স্টুডেন্টদের মধ্যে কি একজন কথা বলেন, আপনাদের কি অবস্থা? ম্যাম আমি একটু কথা বলতে চাই। কে কথা বলতেছেন? ম্যাম আরাফাত হোসেন। আরাফাত বলেন। ম্যাম আমি হচ্ছে এসে গ্রাফিক্স এর ব্যাপারে একটু ক্লাস করার জন্য একটু ব্যবস্থা করে দিতেন তাহলে খুব ভালো হতো। আপনি আগে এটা করেন, আমাদের এলএডিপি প্রজেক্ট চলতেছে, আরো চলবে, আগে এটা শেষ করেন। একটাই তো ভালো মতো করতে পারতেছেন না। এই অভিজিৎ ভাই, আরাফাত কি ভালো মতো ক্লাস করে? ম্যাম আমি শুরু থেকে শেষ পর্যন্ত একবারে প্রতিদিনই প্রেজেন্ট, আমার কোনোদিন অ্যাবসেন্ট নাই। আচ্ছা আরাফাত, আপনাকে প্রশ্ন করি না, আমি অভিজিৎ ভাইকে প্রশ্ন করছি। হ্যাঁ, সে 44টা ক্লাসই করতে একদম প্রেজেন্ট। আচ্ছা, মানে absent থাকে না। ঠিক আছে, বাট ওর অ্যাক্টিভনেস কেমন? অ্যাক্টিভনেস ভালো। আচ্ছা শুনেন আপু, যদি কোনো গ্রাফিক্স ডিজাইনে কোনো ট্রেনারের এখানে স্টুডেন্ট কম থাকে বা ভালো কোনো ট্রেনারের আসলে লিংক দিয়ে দেন, তার ইচ্ছা আছে সে পুরো ক্লাস করতে থাকুক। সমস্যা নাই, একটু এখন দিতে পারবো না ভাই, অনেক ঝামেলা আছে, সময় লাগবে এটার জন্য। আপনি আমাকে পরে মনে করাই দিন, আরাফাত আপনি আমাকে পরে মনে করাই দিন, আমি চেষ্টা জি করব। ম্যাম একটু দেখবেন। জি ম্যাম তাহলে হবে। ঠিক আছে, ক্লাস করেন। আচ্ছা অভিজিৎ ভাই, তাহলে এখন যাই, পরে আবার কথা হবে আপনার সাথে, কিছু দরকার জি। ছিল, ফ্রি অবশ্যই ফোন দিবেন। জি জি জি। ওকে ভাই। ওকে ওকে। সো এতগুলা কোর্স একসাথে গুলো বিশাল প্যারা হয়ে যাবে। আরাফাত ভাই যে আরে না, আমি তো একটা বেশি ভাইয়া আমি বুঝছেন মার্চেনা থেকে আমি ফোন দিচ্ছি বুঝছেন, আমি 2-3 দিন তো খুব জ্বালাইছি ওনাকে, তারপর হচ্ছে লাস্টের দিনে হচ্ছে ফোন কাটে দিচ্ছে হচ্ছে। আমার একটা দিছে, পরে আমি বেরিয়ে গেছি।
মারজানাপুর যে দিকে লাগিয়ে ঝামেলাটা, মারজানাপুর বোন ওইগুলো মারা হ্যাঁ, হ্যাঁ। গেছে, বোন মারা গেছে ওয়াল্লাহ। 3-4 দিন আগে। হ্যাঁ, ও, ব্লাডের জন্য ফোন দিছিল, ব্লাড ট্রাড ম্যানেজ হয়েছিল, কিন্তু মারা গেছে বোন। এর জন্য তো 2-3 দিন অফিসেও আসেনি, মন টন খারাপ ছিল, এখনো মন টন ভালো না। সমস্যা কি ও, ছিল ভাই? সমস্যা আমি এক্সাক্ট সমস্যা জিজ্ঞেস করি নাই, বুঝছেন। আমাকে ব্লাডের জন্য ফোন দিছিল, আমি ব্লাডটা ম্যানেজ করে ট্রাই করছিলাম, বা বয়স ম্যানেজ কেমন করে তার? দিছিলাম। কম বেশি না। ভাইয়া এই কোর্সটা শেষ হওয়ার পরে আমাদের ধরেন রেজিস্ট্রেশন করে অ্যাডমিট হইতে তো অনেক দিন টাইম চলে যাবে, বুঝছেন। আপনি একটু আমাদের একটু ম্যানেজ করে দিবেন, আমাদের যারা এই যে গ্রাফিক্স একটু ভর্তি হতে চাই, আচ্ছা আচ্ছা, বুঝছেন। আপনি এই ব্যবস্থাটা করে দেন হচ্ছে একটু লিভ নিয়ে। ওকে। জি ভাইয়া, ওয়েব তাহলেই হবে। হ্যাঁ, ওয়েব ডিজাইনের কি কোনো কোর্স হবে না এই এলইডিপির? না ভাই, আচ্ছা ভাই, ওয়েব ডিজাইনের উপর তো আমাদের পিরোজপুরের কোর্স হচ্ছে, কিন্তু এই গোপালগঞ্জে নাই কেন? এলইডিপির হচ্ছে গোপালগঞ্জে অফ আছে এখন। গোপালগঞ্জে মনে হয় একটা হিউজ পরিমাণ। আপনাদের এই এলইডিপির কোর্স কত সাল থেকে শুরু হয়েছে জানেন আপনারা? না 2017 সাল থেকে। না, 2017 আরো অনেক আগে। মানে এই মানে ডিজিটাল মার্কেটিং এর কথা বলতেছি আমি। ওটা বলতে পারতেছে না, বহু আগে শুরু হয়েছে। হুম, দাদা, অনেক আগেই শুরু হয়েছে। ওই দাদা, যা বলেন। ওই দাদা, হ্যাঁ শুন। বলছি কি, ওই আমার কাছে হ্যাঁ, $5 ক্রেডিট আছে, আপনি একটু ওই ফেসবুক অ্যাড দেখাটা মানে রান করে একটু দেখা দেবেন। ওখানে যে কারো এখনই? হ্যাঁ ক্রেডিট থাকা, আমি এই অ্যাড ম্যানেজারের দিয়ে দিচ্ছি, পারমিশন দিয়ে দিচ্ছি। যদি কারো থাকে ফেসবুক, তার একটা অ্যাড রান করে আমার একটু দেখা দেন। অ্যাড ম্যানেজার, আপনার অ্যাড ম্যানেজার দিয়ে রান করেন না কেন, সমস্যা কি? না, আমারটা যে মানে আমার তো হচ্ছে মেইন একটা আইডি, তো এই জন্য করতে চাচ্ছি না। কারো যদি মানে আর এই বাইরের বিজনেস অ্যাড, আপনার আরো অ্যাড ম্যানেজার যদি চালান, আপনার আরো ফেসবুক অ্যাকাউন্ট আরো শক্ত হয়। তো ওইটা তো অ্যাড ম্যানেজার ভালো জিনিস, খারাপ জিনিস না। ওর দিয়ে তো করতেছেন না, বা ওইটা দিয়ে আইডি ডিসেবল হওয়ার পসিবিলিটি 0%। না, আমি তো একটা মানে বাইরের আইডি থেকে করছি। এখন $5 ক্রেডিট আমি ক্লেমও করছি। হ্যাঁ, এখন হ্যাঁ, ওটাতে একটু অ্যাড চালাইতে যাচ্ছি। আর আমি যেহেতু কখনো অ্যাড চালাইনি, যদি একটু দেখাই দেন তাহলে সবাই আমরা শিখতে পারলাম, একটু দেখলাম। আর ওই অ্যাড ম্যানেজারের লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনি ওইটা দিয়ে ইউজ করতে পারবেন, বা অন্য কেউ যদি করতে চান আচ্ছা। ফেসবুকে। আহ, সামনের ক্লাসে চালাইলে মনে হয় আমার জন্য ভালো হবে। আমি ঠিক আছে, সমস্যা নেই। লাঞ্চ করে নেই, গোসলও করে নিই, কিচ্ছু না, আবার 4টা থেকে ব্যাচ শুরু হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে। উম, যদি সমস্যা না থাকে সামনের ক্লাসে চালাইলে, যদি কালকে আর কি। আপনি তাইলে ওই আর কে চালাবেন, কার অ্যাড ম্যানেজারে চালাবেন, এটা একটু করে দেন। মানে যে চালাবেন সে একটু বললেন আমাকে যে আমি চালাবো না। So, সবার দেখা হবে লাইভ কাজ। আপনি ভালো হয়। আপনি কোথা থেকে ক্লেম করছেন, কোথা থেকে মনে করে? হুম, ওটা আমার যেটা হচ্ছে মানে ওই বাড়তি একটা ফেসবুক আইডি আছে না, হ্যাঁ, ওইটা থেকে ক্লেম করলাম $5। এখন ওইটা থেকে আচ্ছা দাদা, একটা কাজ করি তাহলে, আমারটাই শেয়ার করি। হ্যাঁ, জাস্ট আপনি, আমার কোনো প্রমোশনের দরকার নেই, আপনি জাস্ট একটু একটা প্লেসমেন্টটা দেখাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, শেয়ার করেন, আমি কল করতেছি। হ্যালো দাদা, হ্যাঁ, এই যে $5 ক্রেডিট। হ্যাঁ, এখন আমি পেজে যাচ্ছি, যে কোনো একটা মানে আমাকে করে দেন। মনে করেন আমি একটা পোস্ট এখন করবো। আচ্ছা, আমরা পেজ থেকে হচ্ছে মূলত করব না। কি আমরা থেকে হচ্ছে পেজ
পেজ থেকে হচ্ছে প্রমোট করব না, আমরা অ্যাড ম্যানেজার থেকে প্রমোট করব, কারণ পেজ থেকে অনেক ফাংশন কম আসে। হ্যাঁ, সো business.facebook.com চল। আচ্ছা, এটা কিন্তু আমি অ্যাড ম্যানেজার খুলি না, এটা হচ্ছে পার্সোনাল যে অ্যাড ম্যানেজার ওইটা রান আছে সম্ভবত। বলি দেখেন তো business.facebook.com এ যান, কারণ পেজ থেকে বুস্ট করলে পরে ফাংশন অনেক থাকে না, আমরা দেখছি। ভাই facebook.com আচ্ছা, এই দেখি অ্যাড ম্যানেজারের হ্যাঁ তো কাজ করা লাগবে নতুন ফেসবুক পেজ। আপনার অ্যাড ম্যানেজার ক্রিয়েট করার নাই? এটা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করেন, এটা হচ্ছে এই যে এইটা আছে যেটা দেখতেছেন, এটা হচ্ছে এই যে এইটা হচ্ছে অ্যাড ম্যানেজার, মানে প্রাইমারি অ্যাড অ্যাকাউন্ট আইডি। এটা অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড ম্যানেজার তো ক্রিয়েট করা নাই। অ্যাড ম্যানেজার তাহলে করে ফেলবো নাকি? হ্যাঁ হ্যাঁ, করে ফেলাম অ্যাড ম্যানেজার। এই যে মেইল টু সাইজ মেইল হচ্ছে দিয়ে দেন মেইলটা। মানে একটা চালাই আমি ক্রেডিট কার্ড যে ব্রো ইনফরমেশন দিছি ওই ক্রেডিট কার্ডটা আবার ডিলিট করে দেবো, যেখান থেকে রিমুভ করে দেবো, এইটা একটা চালানোর পরে, ঠিক আছে? বুঝতে পারছি। আর আগে থেকে ডিলিট করলে লেখা আসে কি দেখেন, আর ইউ শিওর দ্যাট ইউ ওয়ান্ট টু রিমুভ এটো, ওটা লেখা আসে কি আগের পর লেখা আসছিল যে এটা ডিলিট করলে মানে একটা চালানো যাবে না, মানে যতক্ষণ অ্যাড শেষ হয় ততক্ষণ এটা থাকতে হবে ওখানে। আমরা $5 লিমিট দিয়ে করলে আমাদের আর ওই ক্রেডিট কার্ডের উপর সে আর নজর দিবে না, এরপরে এই রিমুভ করে দেবো ক্রেডিট কার্ডটা। আর এটা হচ্ছে কিন্তু ভুয়ো ক্রেডিট কার্ড দাদা, বুঝতে পারছি। শুধু ক্লেম করার জন্য। এটাকে বাংলাদেশ দিয়ে দেবো? বাংলাদেশি অ্যাকাউন্ট এটা না, আমি ওই যে ক্লেম করছি ক্রেডিট কার্ডের ইনফরমেশন হচ্ছে বাইরের, ওই যে সেদিন যেভাবে দেখাইছিলাম ওইভাবে দিছিলাম, বাংলাদেশ দিলাম। হ্যাঁ দেন, দিয়ে দেন অ্যাড্রেস। এগুলো স্যার নেবে না। কি দেবো? দেন যে কোনো একটা অ্যাড্রেস, গোপালগঞ্জ অটুকি থাক। আপনাকে ওই স্টেট ঢাকা দিয়ে দেন। ফোন নাম্বার লাগবে +8880। কি ফোন নাম্বার দেবো? যেটা ইচ্ছা আপনার দিয়ে দেন। এই ফোন নাম্বারে কোনো ভেরিফিকেশন কিছু হবে না, শুধু একটা 734123456 তারপরে ওয়েবসাইট, যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে দেন। ওয়েবসাইট দিতে হবে না? একটা ব্লগারের নামটা বললেই তো হয়, যে ব্লগার আছে আমি করো। হ্যাঁ, যে কোনো একটা কিছু দিয়ে দিলে হবে। আপনি কি করতেছেন, এই বিজনেস ম্যানেজারে ওই অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করবেন আর ওই পেজটা অ্যাড করে অ্যাড চালায় দেবেন, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ অভিজিৎ ভাই, হ্যাঁ ভাই যেটা আবার এডিট করে ঠিকঠাক করছে, আপনি তো দেখে দিবেন আর কি মানুষ ভাইয়ের এই কাজটা শেষ হইলে। ওটা কি মেসেজ আসতে দেরি হয় নাকি? না, সোশ্যালের মধ্যে যায়, সোশ্যাল ইমেইল ওপেন করা আছে তো? হ্যাঁ, ইমেলটা ওপেন করা আছে ভাই, স্প্যামে দেখ সোশ্যালের মধ্যে চলে আসে। আমার তো ট্রেসে যাচ্ছিল। আসছে মনে হয়। ওই যে
এখন কোন কি কি করবো? এবার হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, ওই যে অ্যাড অ্যাকাউন্ট। পার্সোনাল অ্যাকাউন্ট তো করা যাবে না? না না, এই অ্যাকাউন্ট হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করবেন, ওই অ্যাড অ্যাকাউন্ট ওটা। এখানে দিব? হ্যাঁ অ্যাড করুন, অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ অ্যাড করুন। ওই যে ওইখান থেকে আইডিটা নিয়ে আসেন, ওই অ্যাড ম্যানেজারের ওইখানে যান। এটা? হ্যাঁ হ্যাঁ এটা দেন। কেমনে নিব? 10481 এই যে। এটা পার্সোনাল নিবে না, নতুন একটা করতে হবে। অ্যাড ম্যানেজারে পার্সোনাল পেমেন্ট করার সময় পার্সোনাল দিয়ে পেমেন্ট করা যাবে, ঠিক আছে? তাহলে অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার অ্যাড করবেন কেমনে? রিকোয়েস্ট অ্যাক্সেস দেন তো, অ্যাডে যান, এই যে রিকোয়েস্ট দ্বিতীয় নম্বরটা যেটা রিকোয়েস্ট। হ্যাঁ প্রাইমারি পেজ রিকোয়ার্ড, তো একটা পেজ আছে ওইটা মনে হয় অ্যাড করতে হবে। অ্যাড অ্যাকাউন্ট না অ্যাড করে আপনি অ্যাড চালাবেন কেমনে? শুধু পেমেন্ট অ্যাড করে? আচ্ছা তো দেখে নি পেমেন্টটা, এটা তো আলাদা করে দাদা আমার যেটা মনে হচ্ছে যে ওইটা হচ্ছে পার্সোনাল ব্যালেন্সে দিছে, ঠিক আছে? এখন পার্সোনাল মানে পার্সোনাল অ্যাকাউন্টে দিছে, ওইটা মনে হয় অ্যাড ম্যানেজার দিয়ে চালানো যাবে না সম্ভবত, নাকি? আমি বুঝছি না। না, বিষয়টা চিন্তা করেন, আমি আসলে কুপনের বা ক্লেম করে এটা দিয়ে কখনো করি নাই, কিন্তু আপনার কোনো অ্যাড অ্যাকাউন্টে যদি কারেন্সি থাকে বা ব্যালেন্স থাকে, সেই অ্যাড অ্যাকাউন্ট আপনার বিজনেস অ্যাড ম্যানেজারে অ্যাড করে খুব ইজিলি অ্যাড চালাইছি। না এখানে লেখাটা আসছে কি দেখেন, আমি দেখাচ্ছি যে অ্যাড অ্যাকাউন্টে গেলাম না, আপনি লেখাটা পড়েন। অ্যাড অ্যাকাউন্ট না, এখানে কি লেখা আছে দেখেন। This personal ad account cannot be added to business manager because the payment has not been made. Make your first payment and try again. অর্থাৎ অ্যাড ম্যানেজারও ওই পার্সোনাল যে অ্যাড ম্যানেজার ওটা যদি ফার্স্ট টাইম কোনো পেমেন্ট করা হয় রিয়েলি, তখনই অ্যাড ম্যানেজারকে এটা আমি অ্যাড করতে পারবো। কিন্তু আর লেটস সে অর ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট ইন বিজনেস ম্যানেজার ইনস্টেড, কিন্তু আমি যদি এখন নিউ অ্যাড ম্যানেজার তৈরি করি, সেই অ্যাড ম্যানেজার তো আসলে আমার ক্রেডিট নাই, আমার ক্রেডিট আছে শুধু পার্সোনাল অ্যাড ম্যানেজারে। না সেটাই তো, এখানে তো অ্যাড তাহলে অ্যাড করব কেমনে আমরা? এখানে অ্যাড অ্যাকাউন্টে অ্যাড করব কেমনে? ওরা তো আমি যেখান থেকে যে রিসেন্ট ও সেটা করা যাবে কিভাবে সেট করেন, তারপরে চালাবেন। আমি দেখছি এই যে অ্যাড অ্যাকাউন্ট না, এই যে দেখছেন অ্যাড পিপল, হ্যাঁ এইখানে আপনার যদি ফেসবুকটা থাকে সেখানে আপনার আমি এখানে অ্যাড করে দেবো। মনে করেন আপনার একটা ফেসবুক আইডি আছে, সেখানে আপনার ওই অ্যাড অ্যাকাউন্ট অ্যাডভার্টাইজার বা এই পুরো অ্যাডমিন বানাই দিয়ে আপনার যখন দিব তখন আমার এই অ্যাড অ্যাকাউন্টটা দিয়ে আপনি এই ক্রেডিটটা ইউজ করতে পারবেন। আচ্ছা সমস্যা নেই, আমরা ই করি, আমরা আপাতত এই অ্যাড অ্যাকাউন্ট থেকেই চালাই, বিজনেস ম্যানেজার থেকে পরে চালাই। অ্যাড অ্যাকাউন্ট থেকেই চালাই, এটা যদি আপনারা দেয় তাহলে আপনি এটা অ্যাড ম্যানেজার ইউজ করতে পারবেন। হ্যাঁ বুঝতে পারছি, হ্যাঁ ক্যান্সেল করে দেন। ওই যে 4 ডটে চলে যান, উপরে 4 ডট যেটা ফেসবুকের পাশে লেখা বাম সাইডে। কোনটা? 4 ডট এটা? হ্যাঁ, এখানে অ্যাড ম্যানেজারে চলে যান। পেজ অ্যাড করা আছে তো এই অ্যাকাউন্টের সাথে, পেজ অ্যাড করা তো না, পেজ অ্যাড করব কোন ভাবে? তাহলে আগে পেজ অ্যাড করে আসলে আচ্ছা ক্রিয়েটারে ওই অ্যাড ক্রিয়েট হবে, কোন কিভাবে কি করবেন সেটা। পেজ অ্যাড করব করতে হবে, ওই যে আবার 4 ডটে যান, বাম সাইডে উপরে নামের উপরে, হ্যাঁ 4 ডটে যে বিজনেস সেটিংস, উপরে ডান সাইডে বিজনেস সেটিংস। ওরা তো বিজনেস ডট ফেসবুকে চলে যাবে। এখান থেকে যে পেজ অ্যাড করেন বাম সাইডে দেখেন পেজেস, অ্যাকাউন্টস এর নিচে একবারে বামে। হ্যাঁ আচ্ছা পেজের নাম
পেজের নাম লিখলেই চলে আসবে, লিঙ্ক। বুঝে গেছি। হ্যাঁ, গ্রো বিজনেস লিডার্স। পেজ অ্যাড হয়ে গেছে। ওকে, এবার হচ্ছে ওই বিজনেস সেটিংস এ যা, ওই যে ফেসবুকে বামে বিজনেস সেটিং ফেসবুকের লোগো, হ্যাঁ লোগোর পাশে যে বিজনেস সেটিংস আছে, তারপর যে থ্রি ডট আছে, অ্যাড ম্যানেজার চলে যাবে। বড় চাপ পড়ে। হ্যাঁ, আচ্ছা কোনটা যাবো দাদা আবার বলুন একটু। অ্যাড ম্যানেজার, অ্যাড ম্যানেজার। অ্যাড ওই থ্রি ম্যানেজার ডট, বিজনেস সেটিংস এর পাশে যে থ্রি ডট আছে, এখানে। থ্রি ডটে অ্যাড। হ্যাঁ, এখানে দেখেন এই যে এবার একটা ক্যাম্পেইন ক্রিয়েট করে আমরা হচ্ছে অ্যাড চালাই দিতে পারবো। আমরা কিন্তু বিজনেস ম্যানেজারের মধ্যে আসলে এই করতে পারতেছি না। হ্যাঁ, আপনি কই গেলেন? এইখানে আসছে অ্যাড অ্যাকাউন্ট পারপাস আছে। এইটা তো না, অ্যাড ম্যানেজার না, এই যে অ্যাড ম্যানেজারে গেলে এখানে চলে, ও এটা বলতো এখানেই তো আসছে এই যে পেজেস। মানে কি? আচ্ছা, তারপরে ট্যাবে যান তো, দুইটা কি যেন ভুল হচ্ছে, আর ওইখানে থ্রি ডটে যান তো। এখানে অ্যাড ম্যানেজারে যান তো আবার। ওইটাই আসছে।
ক্যাম্পেইন শিডিউল, ডেইলি বাজেট আমাদের দেওয়া আছে একদিন, এই জন্য মানে ইউ সেল স্পেন্ড মোর দেন your ads will run for 1 day, you will spend no more than $5. এখানে লাইফ টাইম বাজেট দেবে। যাই হোক, আচ্ছা এটা ডেলিভারি দরকার নেই। এর পরের দিন করবো নাকি এরকম একটা অ্যাড অ্যাকাউন্ট, যার অ্যাড ম্যানেজার আছে তার সাথে শেয়ার করে অ্যাড ম্যানেজার থেকে কাজ করতে হবে। আচ্ছা কন্টিনিউ দেন, সামনের দিকে আগান। আমরা শর্টকাটে, আপনার যেহেতু শুধু দেখবেন, সো আমরা তো ডিটেলসে না যাই। অ্যাড কি ভাই আপনাকে তৈরি করা লাগবে না উনি তৈরি করে দেবে আপনাকে? ওই যে ইউজ এক্সিস্টিং পোস্ট, আপনার যদি এই পেজের কোনো ডান সাইডে ইউজ এক্সিস্টিং পোস্ট, ইউজ এক্সিস্টিং দিয়ে করবো। হ্যাঁ যদি কোনো পোস্ট থাকে পোস্টার তো অভাব না, কিন্তু এখন আসে না কেন? সিলেক্ট পোস্টে যান। সিলেক্ট পোস্টে যান, নাম পাশে। এই যে কত পোস্ট আছে, কোন পোস্টের অ্যাড চালাবেন তো চালান। আপনি এভাবে $5 নষ্ট করে ফেলাচ্ছেন। সি 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 সি। সেই 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 কি ও সিলেক্ট হয় না কেন? না ওই যে হয়েছে। এই তো সুন্দর একটা অ্যাড হয়েছে। এখন কিছু যদি সেটআপ করেন না হলে লঞ্চ করে দেন। লস মানে আমি দেখবো কি এই কোডে কাজ করে কিনা, 2 নম্বরই করে করলাম তো তাই। কনফার্মিং ইওর আইটেমস, চলে গেছে। শুরু হয়ে গেছে, পাবলিশিং হয়ে গেছে, শুরু হয়ে জিবি গেছে। আছে, অ্যাড জিবি তো থাকে তো, তো ঘন্টা খানেকের মধ্যে মনে হয় চালু হয়ে যাবে। আচ্ছা দাদা, আমরা তো বুঝতে পারলাম যে চালু হবে, হ্যাঁ যেহেতু review আছে। এখন এই যে এটা করে এটা ডিলিট আচ্ছা করে আমার কষ্ট লাগতেছে সেটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের সাথে কেন কেন আপনার বিজনেস ম্যানেজারের সাথে আপনার অ্যাড অ্যাকাউন্ট কেন আমি আচ্ছা আমি বলি দাদা, ওই যেটা হচ্ছে আমি বুঝাই বলি, যেটুকু আমি বুঝলাম, পার্সোনালটা হচ্ছে পার্সোনাল কাজে ইউজ হয়, আর পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট যখন বিজনেস অ্যাকাউন্টে যুক্ত করতে হয়, হ্যাঁ তখন সম্ভবত ফার্স্ট টাইম। আরে ভাই আমি পার্সোনাল, আপনি বিশ্বাস করেন বহুত পার্সোনাল অ্যাকাউন্ট আমি বিজনেস অ্যাকাউন্টের সাথে যোগ করে কাজ করছি। আচ্ছা আমারও তো যুক্ত আছে, এই দেখেন আমার যেটা নিজে ফেসবুক থেকে যে বিজনেস অ্যাকাউন্ট করছি যে এটা হচ্ছে ক্লায়েন্টের জন্য, কারণ এই অ্যাড অ্যাকাউন্ট পারফরমেন্স ফর ক্লায়েন্ট, এখানে আবার পার্সোনালটা আসে না। কিন্তু যখন আমরা অ্যাড প্লেস করতে যাই কোনো সাইটে, তখন ওই তিনটেই আসে, ফর ক্লায়েন্টটাও আসে, আর আমার যে আগের ওই যে পার্সোনালটা সেটাও কিন্তু ড্রপ ডাউনে চলে আসে। ড্রপ ডাউনে ওই যে ইসের পাশে ক্লিক করেন, ওই ফেসবুকের পাশে বারটাতে ক্লিক করেন। হ্যাঁ এইখান থেকে জান হচ্ছে এই অ্যাড ম্যানেজার না। আচ্ছা আমি তো ওইটা দেখতে যাচ্ছিলাম। আচ্ছা এটা আসেনি। ওইখান থেকে যাবেন হচ্ছে যে ইসে বিজনেস সেটিংসে যাবেন, এখানে দেখবেন যে যে সবগুলো অ্যাড করা আছে। অ্যাড অ্যাকাউন্টসে যাবেন, অ্যাকাউন্টসে এই যে এখানে ফর ক্লায়েন্ট, এটা কিন্তু পার্সোনাল না দাদা, এটা হচ্ছে আমি এখানে এসেই ক্রিয়েট করতে হয়েছে আমার, ঠিক আছে? এই যে ফর ক্লায়েন্ট অ্যাড, এটা হচ্ছে এখানে এই যে অ্যাড অ্যাকাউন্ট সার্চ দিয়ে যে ইন্টার আইডি বা সার্চ, এখানে সার্চ দিয়ে আমি সব অ্যাড অ্যাকাউন্ট আমি অ্যাড করছি এখানে আইডি দিয়ে অ্যাড করে ওই অ্যাড অ্যাকাউন্টের এগেইনস্টে এই বিজনেস ম্যানেজার থেকে অ্যাড চালাইছি। বুঝতে পারছি। তাহলে এখানে ওই আইডি দিয়ে সার্চ দিয়ে আমার পার্সোনাল অ্যাকাউন্ট কোথায় আছে? সমস্যা হবে কেন? যাই হোক আপনি একটু করেন, ইয়ে পার্সোনাল অ্যাকাউন্ট ও আলাদা করা এখানে, ঠিক আছে? এখানে আসে যখন এটা যাই তখন হচ্ছে নরমাল, ওই যে আমি যখন পার্সোনালি তখন আর ফেসবুক ওই যে বিজনেস ডট ফেসবুক থাকে না,
না না, আপনি মনে হয় আমার কথা ধরতে পারতেছেন না। পার্সোনাল থাক আর যে কোনো অ্যাড অ্যাকাউন্ট, আপনার বিজনেস অ্যাড অ্যাকাউন্টে ওইটাকে অ্যাড করে সেই অ্যাকাউন্টে কাজ করাই যাবে 100%। বুঝছি আপনার কথা, কিন্তু আমাদের তো তাহলে দুইটা একই আপনি রকম হচ্ছে। আপনার আপনি এখন যে কাজটা করলেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্ট থেকেই একটা চালায় দিলেন, হুম। আপনি কিন্তু বিজনেস ম্যানেজারে অ্যাড করেন নাই। এই যে দেখেন, এই দাদা, এই যে এটা হচ্ছে আমার পার্সোনাল, হ্যাঁ, মানুষ মন্ডলী USD। আর এটা হচ্ছে ওই ইভোকেটিভ, যেটা হচ্ছে বিজনেস অ্যাড ম্যানেজারে করা ফর ক্লায়েন্ট। এখানে গেলে আবার বিজনেস ডটে চলে যাবে মনে হয়। না না, বিজনেস ডটে যাবে না, বিজনেস ডটে যাবে না। এইখানে যে এই যে একটা চলে আসছে, এটাও আপনার এই যে এই বিজনেস ম্যানেজারে একটা চলে আসার কথা, কিন্তু আসলো না কেন এটাই বুঝলাম না। ফেসবুক ডট, জানি না কি আছে। দেখতে হবে। আচ্ছা দাদা, আজকের মতো তাহলে বিদায় নিই সবাই। আর যেটা করব, ওই যে একটা যেটা এখানে চলতেছে, এটাতে রিভিউতে আছে, হ্যাঁ, এটা এখন আমি ডিলিট করে দিব। কালকে আপনার এই অ্যাড ম্যানেজারটা শেয়ার করে দিব, আপনি ওই $5 দিয়ে আপনি ওই অ্যাডটা চালাবেন কালকে, যারা অ্যাড ম্যানেজার আছে। ওকে, সমস্যা নেই। দিছি delete করে। তার মানে ওই $5 ক্রেডিটের খরচ হইল না, বুঝছেন? ক্রেডিট খরচ হয় না, ক্রেডিট খরচ হয় কখন জানেন? যখন শেষ হয়ে যায় app। ওরা কিন্তু পরে টাকা নেয়, আগে না। ভালো আছে। এইভাবে হচ্ছে ওই যে যেটা আমি কালকে আপনার বলছি না, ওইভাবেই কিন্তু এই $5 ক্রেডিট আমি নিছি। এইগুলাই তো পোলাপান ক্লেম করে করে বিক্রি করে 200 টাকা, হ্যাঁ 220, হ্যাঁ, এইটাই বিক্রি করে। এরপর করে কি, ওই যে এখানে যে ওই যে আমাদের যেটা আছে, মানে কি ওইটা কি করে আমি দেখাই। এই যে আমার $5 ক্রেডিট আছে না, হ্যাঁ, এটাকে কি করে মানে শেয়ার করে দেখাই। পেমেন্টটা কোথায়? পেমেন্টটা তো এসে এই যে না অ্যাড অ্যাকাউন্ট রোল, হ্যাঁ, এখন আমার তো এই অ্যাড অ্যাকাউন্টে এমিলি এনিথিং যে অ্যাড অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, এই অ্যাড অ্যাকাউন্টে $5 ক্রেডিট আছে না, জাস্ট এখানে অ্যাড পিপল দিয়ে মনে করেন আপনার আমি অ্যাসাইন করে দিলাম, আপনি অ্যাড অ্যাকাউন্ট থেকে ওই $5 ক্রেডিট খরচ করতে হবে। বুঝতে পারছি। যে ফাইন্ড এ ফ্রেন্ড, আগে এটার সাথে আবার মানে বন্ধু থাকা লাগবে, মানে এই পেজের সাথে আগে থাকতে হবে, পরে এটা শেয়ার করে দিলে এইভাবে হচ্ছে ওরা কাজটা করে। তখন এই $5 ওই যারে দিয়ে দিলাম সে খরচ করতে হবে। বুঝতে পারছি। আচ্ছা, দেখি অ্যাড ম্যানেজারটার সমস্যা কি হলো, একটু খুঁজে দেখবেন। হ্যাঁ, অ্যাড ম্যানেজার একটু চালান লাগবে। আচ্ছা, আর এই যে মাস্টার কার্ডটা না দাদা, এই যে হচ্ছে ফালতু মাস্টার কার্ড, মানে ভুয়ো মাস্টার কার্ড, কারণ এই $5 ক্রেডিট ক্লেম করতে হলে এটা দেওয়া লাগবে। আচ্ছা অভিজিৎ ভাই, এই যে অ্যাড জন্য কি বলা হচ্ছে, বিজনেস অ্যাকাউন্টে আমরা যদি ক্লায়েন্টের অ্যাডটা চালাতে চাই, তাহলে হচ্ছে ক্লায়েন্ট কি আমাকে অ্যাড দিয়ে দিবে, না আমাকে তৈরি করতে হবে অ্যাডটা? সেটা ডিপেন্ড করবে ক্লায়েন্টের উপর। ক্লায়েন্ট যদি বলে যে আপনি অ্যাড বানায় তারপরে চালান, সো আপনার সেইভাবে পেমেন্ট করবে। আর যদি বলে আমার এক্সিস্টিং কোনো আছে সেটাকে অ্যাড দেন, তো সেভাবে করবেন আপনি। অভিজিৎ ভাই, বললাম। হ্যাঁ, বলুন। ভাই আমি একটা স্ক্রিনটা শেয়ার করলাম ভাই, আমার একটু ওই গিগটা দেখে দেন, আমি নতুন করে আবার পাবলিশ করলাম। এই যে ভাই, দাঁড়ান একটু। এই যে ভাই আন্ডার রিভিউতে আছে এখন, আর কি দেখেন টাইটেলে টাকা টুকা এরকম কিছু দেয়নি। ফর $5 এটা কি অটোমেটিক্যালি আসছে? জি ভাই, এটা অটোমেটিক্যালি। আর আগে দিছিলেন ওখানে ডলার উল্লেখ করে দিছেন? হ্যাঁ ভাই, ওই জায়গায় ডলার উল্লেখ করে দিয়ে দিয়েছিলাম। ভাই আরেকটা প্রবলেম হয়েছে যে কোথা থেকে কপি দেন নাই তো ডিটেইলস গুলা? না ভাই, এডিট করে নিছে। ওকে, আর কি প্রবলেম হয়েছে?
ভাই প্রবলেম নিচেরটা কি অ্যাক্টিভ আছে? জি ভাই আর অ্যাক্টিভ। নিচেরটা ও, ভাই প্রবলেম হয়েছে যে এই যে এই যে ভাই এই যে এইটা না শো করতেছে না ওই জায়গায়। এটা শো করবে না ভাই, যখন অর্ডার করবে তখন হচ্ছে তখন ক্লায়েন্টকে হয়তো দেখাই দেবে। এটা দেখতে হবে। রিকোয়ারমেন্ট তো শো করে না, শুধুমাত্র গিগের ডেসক্রিপশন শো করবে। ও আচ্ছা, ডেসক্রিপশন, টাইটেল, প্রাইসিং এগুলো শো করবে। তাহলে ভাই ঠিক আছে না? যদি কপি না দেন তাহলে ঠিক আছে, চোখে দেখা বলে তো দেখে বলে দিতে পারবো না যে ঠিক আছে, তো কপি না দেন ঠিক আছে। কবে করবে ভাই? কি ঠিক নাই। নিজের মতো লিখছিলাম। তাহলে ঠিক আছে, আইডিয়া নেবেন, কপি দেবেন না, খুব খারাপ জিনিস কপি দেওয়া। আইডিয়া নেন, সমস্যা নেই। না ভাই এর আগের আইডিয়াও তো মানে এর আগের কেকটাও নিজের ইয়েতেই করছিলাম, এটাতে জাস্ট ভাই টাইটেলে টাকাটা বসাই দিচ্ছিলাম। ওকে, তাহলে ভালো থাকেন। ভাইয়া আজকে গেলাম তাহলে। ও খাই দিচ্ছেন, আচ্ছা ওকে। হ্যাঁ ভাই, আপনি খাওয়া দাওয়া করে আসেন। কেবল ভাই আছেন? জি ভাই আছি।